দেখেছো সেগুলো থেকে তোমরা কিছু কিছু জিনিস কি বুঝতে পারছো না পারবে না? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, ইউ ক্যান ইউজ ইউর ভিডিও, আদারওয়াইজ আই কন্ট্যাক্ট না হলে আমি কি বলতে পারবো না। যেহেতু দুজন আমার, মানে ভিডিও দেখতে কোনো অসুবিধা হবে না, দুজনকে দেখতে পাবো একসঙ্গে। নাম দেবস্তুতি। দেবস্তুতি, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. রেসপন্স নেই। Yes, sir, I can hear. হ্যাঁ, আর ইউ উইলিং টু ওপেন ইউর ভিডিও? Yes, sir, okay. Yeah, turn on it. Okay. তুমি যখন প্রথম মানে একটা পার্ট শুরু করলে অ্যান্টেনা দিয়ে, আমি সেই পার্টটা আগে বলে দিই। অ্যান্টেনা ডেরিভেশন, তার রেডিয়েশন ফিজিক্স, এটা বোঝা এখন খুব সহজ হবে না। এবং তার কি করে করবে, এই তো হাতে কটা দিন। নোট ডাউন, আমি যা বলছি সেগুলো নোট করে নাও। ফার্স্ট ইউ নোট ইট ডাউন। দেখো, রিটার্ডেড পোটেনশিয়াল, why do you call it retarded? Why it is called potential? এই পার্টটা একটু জাস্ট লেখার মতো করে যদি প্রশ্ন মানে আসে, আমার মনে পড়ছে না আমি কোশ্চেন দিয়েছি কিনা, বাট ইট ইজ এ কমন কোশ্চেন টু দ্য স্টুডেন্টস ইভেন ইন দ্য ফিউচার, যে why it is retarded potential. Potential is usually scalar, but this potential is vector. Why it is called vector potential? The basic concept হচ্ছে, যদি কোনো একটা কারেন্ট এলিমেন্ট থাকে which is radiating element, and actually first antenna or most commonly used antenna, that is we call dipole antenna. একটা dipole antenna, you probably know, can you see? দুটো smaller piece হলে ভালো হতো, different piece। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আরে, আমার হাত দেখা যাচ্ছে না? আর কি আসবে? আমার ভিডিওটা দেখা যাচ্ছে না? আমার ভিডিওটা দেখতে পাচ্ছ না তোমরা? দেখতে পাচ্ছি। তাহলে মাই গড, তুমি অফ করে অন করো। দেবশ্রী, দেখতে পাচ্ছ?
অর্জুন টার্ন অন ইউর ভিডিও। এবার দেখা যাচ্ছে কোনোটা জয়েনিং এ প্রবলেম হয়েছিল। ইজ ইট ক্লিয়ার নাও? ওকে। আচ্ছা, আমি একটু শেয়ার করছি, দেখো তুমি আমার শেয়ারিংটা দেখতে পাও কিনা। তারপরে আমি ভিডিও আবার ইউজ করব। এখন এখন এরকমই থাকো, আমি একটু শেয়ার করছি। আচ্ছা দাঁড়াও, ওয়েট কর। এইভাবে পড়াশোনা হয়? আচ্ছা, দাঁড়াও, দেখছি শেয়ার করা যায় কিনা। রাইট, শেয়ার। এবার আসছে, পাওয়া যাচ্ছে? কেউ কোনো কথা বলে না। অন রাখো, অন রাখো, অন রাখো, স্যার মাইকটা অন রাখো। এটাকে বলে ডাইপোল। ঠিক। আর তুমি যখন ডাইপোল আঁকা হয় তখন এরকম আঁকে বা এরকম স্ট্রেইট দুটো লাইন আঁকে, এই দুটোকে বলে তার ফিড। সো ইট ইজ এ টুইন ফিড। এটাকে বলা হয় টুইন ওয়্যার ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন যখন বলবো তখন ছোট্ট করে একটু বলে দেবো যে আমরা কোনগুলোকে নিয়ে করি। তো এই হচ্ছে ডাইপোল। এই টোটাল লেন্থটা কত বলো তো? টোটাল লেন্থ অফ ডাইপোল, that length could be any value. That could be any value. যা খুশি হতে পারে। But when it is lambda by 2, then we get some utility and useful feature. ল্যামডা হতে পারে, ল্যামডা হলেও আমরা কিছু অ্যাডিশনাল ফিচার পাই। ল্যামডা বাই 4 হলেও আমরা কিছু ইন্টারেস্টিং ফিচার পাই। কিন্তু যখন ল্যামডা বাই 4 হয়, নর্মালি আমরা করি কি, আমরা একটা আর্ম নিয়ে নিই। সো each arm is lambda by 4. When it is lambda by 2, each arm is lambda by 4. তখন কি হয়? সো ইফ উই জাস্ট মেক ইট হাফ, এখান দিয়ে যখন কেটে দিই, ধরো এটা এটা একটা গ্রাউন্ড মাটি, তো মাটির ওপরে আমি একটা ভার্টিক্যাল পোল এরকম করে দাঁড় করিয়ে দিলাম, হুইচ ইজ ল্যামডা বাই 4, হুইচ ইজ ল্যামডা বাই, সরি, হুইচ ইজ ল্যামডা বাই 4। অ্যান্ড উই আবার চেঞ্জ করি, এখানে কালারটা চেঞ্জ করে দিই। অ্যান্ড উই ফিড, দিস ইজ মাই ফিড লাইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এটা এটা তো গ্রাউন্ড রয়েছে। আর এই স্ট্রাকচারটাকে এখানে আমি লম্বা করে কিছু একটা খুঁটি ফুটি দিয়ে বেঁধে রাখলাম, বাট ইট ইজ নট গ্রাউন্ডেড, ইট ইজ আনগ্রাউন্ডেড। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, ইট ইজ কল্ড, এটা কি বলে জানো? এটাকে বলে মনোপোল। MONOPOLE। আর এটা হচ্ছে ডাইপোল, DIPOLE, ডাইপোল। এগুলোকে বলে ওয়্যার অ্যান্টেনা। তো অ্যান্টেনাতে আমরা পরের সেমেস্টারে পড়বো। আই এম নট কনসার্ন উইথ অ্যান্টেনা, আই এম কনসার্ন উইথ দি ওয়্যার। এই ওয়্যারের মধ্যে দিয়ে কি যায়, ডু ইউ নো? এই যে আমরা ফিট করি, এই ফিট এখান দিয়ে যে ফিড লাইনটা দেওয়া আছে, এই ফিড লাইন এখান দিয়ে কি ফিট করে? না, এই ফিড লাইন ফিট করে টাইম হারমোনিক কারেন্ট, হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট, RF কারেন্ট, যাই বলো না কেন। ওকে, ইট ইজ কল্ড RF কারেন্ট, CURRENT, RF কারেন্ট। এই RF কারেন্ট এখান দিয়ে পাস করে, এবং তাহলে এর পাথ হচ্ছে এরকম। এই হচ্ছে RF কারেন্টের পাথ। তুমি যদি প্রশ্ন করো যে কাজ পাথটা কমপ্লিট হলো কি করে, তাহলে বলতে হবে যে তাহলে তুমি ইউ আর ইন দি ডোমেইন অফ ট্র্যাডিশনাল সার্কিটস। তুমি ট্র্যাডিশনাল সার্কিটের যে থিওরি বা সেই সার্কিটটাকে বোঝার চেষ্টা করছো। অ্যাকচুয়ালি ইউ আর নাও ইন দি ডোমেইন অফ ফিল্ড। এই পর্যন্ত হচ্ছে সার্কিট,
এর পরের অংশটা হচ্ছে মিডিয়াম। ও পাথটা এখান দিয়ে কমপ্লিট করে, কিন্তু নট ইন দি ট্র্যাডিশনাল ফর্ম। Traditional form মানে একটা কারেন্ট যাবে, কারেন্ট will get a path and it will complete the path. So it is not in the traditional form, but it has to be completed. That means you need some additional understanding in terms of electromagnetic field theory. So one part is circuit theory and the other part is field theory. Don't get confused. Whole mechanism will become clear, but not now. এখন এই সময় তোমাদের আসেনি, এই ম্যাচুরিটি আসতে একটু সময় লাগবে, but you will learn later on. So now our main focus is to understand the contribution of this RF current in this arm. আর্মের লেন্থ কত? রাইট, এখন আমরা যেটা দেখছি এটা ল্যামডা বাই 4 এক একটা আর্মের লেন্থ। So lambda by 4 or more. But when we consider a small, একটা ছোট্ট টুকরো আমি যখন নেব, তাহলে আমার মনে হবে যে মাল্টিপল কারেন্ট এলিমেন্টস হ্যাভ বিন ইন অর্ডার। একটা বাড়ি তৈরি কি দেখা যাচ্ছে, যেমন একটা ওয়াল দেখতে পাই, বাট দি ওয়াল ইজ কম্পোজড অফ স্মল ব্রিক্স। ব্রিকের থেকে ছোট কিছু নেই, কিন্তু আমাদের যখন বাড়িটা তৈরি হয়, আমরা আরো ছোট কোনো পিস দিয়ে ইচ্ছে করলে গাঁথতে পারতাম, কিন্তু আমরা তা করি না। দেখা গেছে যে এই একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে যে ব্রিক বা ইটের, so we can put one after another and we can construct it. Similarly, we called elementary dipole or Hertzian dipole or elementary current element. তুমি দেখবে কোশ্চেনে যে কোনো টার্মই থাকতে পারে, Hertzian dipole, elementary current element or elementary dipole. লিখছো? হাতে কাগজ কলম আছে? হ্যাঁ, সেই কারেন্ট এলিমেন্টের কন্ট্রিবিউশনটা কি বা একটা কারেন্ট এলিমেন্টের পারফরমেন্সটা কি, ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড the mechanism of a small Hertzian dipole. Actually, the dipole was conceived and experimented and first proposed, rather this discovery was done by Heinrich Hertz. But Hertz never did any work with the elementary dipole. কিন্তু যখন আমরা স্টাডি করতে শুরু করলাম পরে, because he did his work in 1887, কিন্তু study started in 1890s and later. By that time Hertz died. তখন to honor him we call this elementary dipole as Hertzian dipole. কিন্তু actually the Hertzian dipole মানে it does not mean the dipole which was discovered by Hertz. Hertz যখন করেছিলেন, Hertz worked with lambda by 2 dipole, that is lambda by 4 plus lambda by 4. আমার কথা পরিষ্কার হচ্ছে, শোনা যাচ্ছে? ওকে ওকে। সো এই যে রেডিয়েশন পার্ট, এইবার যে সেমিস্টারে তোমাদের পড়তে হবে, দ্যাট ইজ দি মেকানিজম অফ স্মল কারেন্ট এলিমেন্ট। সেই স্মল কারেন্ট এলিমেন্টকে আমরা এইভাবে ডেসক্রাইব করেছি, এইভাবে একটা ছোট্ট কারেন্ট এলিমেন্ট ডেসক্রাইব করেছি। ওকে, সো আই এম ট্রাইং টু কভার কুইকলি। আচ্ছা, দেশমিতা, তুমি যখন করবে, তুমি এক একটা স্লাইডের যেগুলো দরকার তুমি কি স্ন্যাপ নিতে পারবে? স্ন্যাপ নিয়ে রেখে দিতে পারবে তোমার কাছে? তুমি কিসে দেখছো? তুমি তো কম্পিউটারে করছো। না যাবে? ওকে ওকে। কিন্তু সেই শর্টগুলো হয়তো তোমরা এমনিতেও পেয়ে গেছো আমার মনে হয়। ওরা কি তোমাদেরকে কিছু নোট দিয়েছে না ওই স্ক্রিনশট গুলো দিয়েছে? হ্যাঁ, এগুলো দিয়েছে তোমাকে?
আচ্ছা, এগুলো বোধহয় ঠিক আছে, তা তুমি পেয়ে গেছো, তো এগুলো তো তোমার লাগবে না, আমি দেখছি। তোমার সবগুলো নিয়ে কোনো লাভ নেই, তোমার যেগুলো দরকার, দ্যাট ইজ ভেরি কুইকলি আই এম গোয়িং বাই দ্যাট। আচ্ছা, তুমি তুমি এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? আর কিছুই দেখা যাচ্ছে না? যা, আমারও তো সব ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমারও তো সব ব্ল্যাঙ্ক হয়ে গেল, কি কেন হলো এটা? ইউ আর শেয়ারিং মাইক্রোসফট, আচ্ছা স্টপ শেয়ারিং করলাম। হ্যাঁ, এইবার এলো। অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক, হ্যাঁ, তো তুমিও ব্ল্যাঙ্ক দেখছিলে, আমিও ব্ল্যাঙ্ক দেখছি, যাকে ওয়েট, আমি এই আমি আমার যেটা দেখাবো আমি সেটা বার করে নি তাহলে এবার। ওয়েট, I'm going to share now. খুব কুইকলি করতে হবে, দেখা যাচ্ছে? কিন্তু দেখা গেলে কি করে হবে, আমি তো ইয়ে করতে পারছি না, স্লাইড শোতে যেতে পারছি না। না, নিচ্ছে না। শেয়ারিং মোডে গিয়ে অন করতে হবে, দেখছি আমি। আসছে, ওকে, এই যে। বেসিক ফিলসফি ফার্স্ট ইজ দি স্ট্রাকচার, যে আমি একটা লম্বা কারেন্টের এলিমেন্ট যাই কিছু নিতে পারি, বাট we need to consider first to understand what is the performance of behavior of a small element, একটা ছোট্ট কারেন্ট এলিমেন্ট যার মধ্যে একটা হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট প্রপাগেট করছে। So basic condition is L and R has to be like this. Length and radius has to be like this. Okay? And our ultimate goal is to find out E and H, that is electric and magnetic field. কিন্তু যে ফিল্ড থিওরি আমরা ডিল করি, সেই ফিল্ড থিওরি থেকে we can derive directly from current, and that is too difficult. যেরকম তোমাদের বাড়ি, প্রত্যেকের বাড়ি কে কার কোথায় বলো? কে? বাবা এখন নয়, এখন আমি ব্যস্ত আছি, পরে এসো। হ্যাঁ,
বলো। তোমার বাড়ি রিষড়া। তোমার বাড়ি কোথায় দেবশ্রুতি? দেবশ্রুতি? আমার দমদম। তোমার দমদম, আচ্ছা। So now you are the best two examples. Damdam. So you are trying to reach your home from Bombay very quickly. So what's your attempt? You will try to catch a flight. So Devstuti will land Kolkata airport. Earlier we used to call it Damdam airport, right? ও ওখান থেকে নেমে বড় জায়গা করে রিক্সা নেবে বা একটা অটো নেবে। Am I right, দেবস্তুতি? Yes. পায়ে হেঁটে যাওয়া যাবে এয়ারপোর্ট থেকে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তো কিসে যেতে হবে? রিক্সা? হ্যাঁ। অটো রিক্সা? হুম। আচ্ছা, যার বাড়ি আরো কাছে সে হেঁটেই যেতে পারবে। হুম। আর তোমার নাম হচ্ছে দেবরাজ, নাকি তোমার নাম? অর্জুন। অর্জুন। সো অর্জুন, সো ইউ ক্যানট অ্যাফোর্ড ফ্লাইট ওভার দেয়ার। তুমি ফ্লাইট থেকে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে না। So you need the secondary conveyance. Okay? Similarly, from the current element, current to E or current to H, it is not impossible. Rishrate তুমি পৌঁছাতে পারবে না, it is not impossible. So you need to build one airport and then you can go, right? Exactly. So easiest way is to land and then you try another vehicle and reach over there. So A is actually the primary landing area. From current we can directly find out what is A. What is A? A তোমরা পড়েছো কিছু জানো? বলো। সর্বনাশ, তো কি করে পরীক্ষা দেবে বাবা? আমি তো খুব ভয় পাচ্ছি। তো ভয় পাওয়ার কিছু নেই, বাড়িতে বসে দেবে, বন্ধুদের সাহায্য নিতে হবে। তোমরা কি আমার আমার ভয়েসটা রেকর্ড করে রাখছো, তারপরে ভাইরাল করে দেবে? আচ্ছা। না, এখন তো যে যে যা বলে তাই ভাইরাল হয়। বিশেষ করে যদি কেউ নুইসেন্স বলে তো কোনো কথাই নেই। আমার ভয় হচ্ছে যে তোমাদের নিজের দোষে নয়, অপরের দোষে বা সিস্টেমের দোষে তোমরা না কম নম্বর পেয়ে যাও। আরে এটা কি? তুমি তো খাতা পেয়েছো, দেখো না কেন? নোট ফোট পেয়েছো তো? বলো কি আছে? এটা কি? কি ভেক্টর? Arbitrary vector, right? It is called actually retarded vector potential. So you note যে এটা কেন ভেক্টর পোটেনশিয়াল বলে, কেন রিটার্ডেড পোটেনশিয়াল বলে, এটাকে কিভাবে সলভ করে পাওয়া যায়। একটা আমি কুইকলি দেখিয়ে চলে যাই, আর আমি এর মধ্যে যাবো না। আমি এই ডেরিভেশনটার মধ্যে ঢুকবোই না এখন। ডেরিভেশন দেওয়া আছে, আই ডোন্ট নিড ইট। আমি যেখানে দরকার হয় আমি দাঁড়িয়ে যাব। এই ভেক্টর পোটেনশিয়ালটা বার করতে গেলে আমাদের একটা এই একটা লরেঞ্জ গজ একটা কনসিডার করতে হয়। দিস ইজ কল লরেঞ্জ গজ। এই পাতাটা বা এই ইনফরমেশনটা তোমরা একবার তোমাদের নোট থেকে দেখে নিও। দিস কন্ডিশন হেল্পস ইউ সলভিং দিস ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি? এটা হচ্ছে হেলমোজ ওয়েভ ইকুয়েশন, বাট নট ইন দি হোমোজিনিয়াস ফর্ম। হোমোজিনিয়াস ইনহোমোজিনিয়াস জানা আছে? গুড। সো ইট ইজ ইনহোমোজিনিয়াস ফর্ম হেলমোজ ইকুয়েশন। এই ইকুয়েশনটা সলভ করা ইজ নট দ্যাট ভেরি ইজি। ইকুয়েশন অনেকভাবে সলভ করা যায়। একটা হচ্ছে যে স্ট্রেইট জেনারেল সলিউশন, another is transcendental mechanism to solve numerically. তোমরা এগুলো জানো কিনা জানি না, হয়তো তোমাদের শেখানো হবে। So this equation is not easily solvable. তো এইটাকে করার জন্য এই এই লোরেঞ্জের গল্প এখন আর শুনে লাভ নেই।
Lorentz proposed immediately after Maxwell's last paper or main paper. Lorentz tried to formulate it. It is his own paper in 1867. 1864 এ ম্যাক্সওয়েল লিখলেন তার থিওরি। 1867 এ উনি he tried to interpret it actually the optics or optical wave, light wave in terms of electromagnetics. এটা করতে গিয়ে উনি একটা কন্ডিশন, এই কন্ডিশনটা উনি প্রপোজ করলেন যে এই কন্ডিশনটা হতে হবে, আদারওয়াইজ ম্যাক্স এইটাকে সলভ করা যাচ্ছে না। সো দিস গজ, গজ মানে হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই গজ কাকে বলে। এই সলিউশনটা এই নাও ইউ সি, আমি এখন আর এগুলো এই কুইকলি বলতে গেলে তুমি এটা জানো, এটা পয়সনস ইকুয়েশন। ডু ইউ নো ইট? পয়সনস ইকুয়েশন, Poisson's equation solves phi potential and ultimately using this, এই দেখো, when you want to solve this one based on some condition, this is the final equation to be solved. Why? To find out A, that is the vector in terms of J. J is your source current. এই দুটো ইকুয়েশনের মধ্যে সিমিলারিটি দেখছো? সো ইট ইজ কাইন্ড অফ পয়সনস ইকুয়েশন। তাহলে আমরা এটাকে যেভাবে সলভ করি এটাকে আমরা ঠিক সেভাবে সলভ করব। দ্যাটস ওয়াই উই কল দিস ভেক্টর as vector potential because of this similarity of Poisson's equation. You get my point? And the solution, এর যেমন solution is this, you know the solution, it is actually, you know, it is the volume density of charge. Similarly, the surface density of charge. So the source current is J, or current density is J, and with J we can find the solution of the vector or potential is like this. So you can note down this very clearly. The Poisson's equation and its solution occurs calculations of potential phi as an auxiliary vector A. That's the reason why vector A is called potential, but it is actually not a potential, it is a vector. Sorry, potential is normally a scalar quantity. এটা একটা traditional thing তৈরি হয়ে আছে, so we use this function like that. এই ভেক্টর ফাংশনটাকে আমরা potential function বলি বলি। So it is done. Now এই ভেক্টর পোটেনশিয়াল চেহারাটা কিরকম? ইট ইজ প্যারালাল টু কারেন্ট। আমি এগুলো নিয়ে আর এত বলতে পারবো না, এইটুকু অন্তত বোঝার চেষ্টা করো যে the relation between J and A, that is the intermediate quantity or intermediate parameter or intermediate airport to reach the final destination A and source, it is connected by this integration. তুমি তোমার বাড়ি পর্যন্ত যেতে গেলে, so you need very complicated network to reach your home because multiple integrations will be involved. But to express and derive something in the form of derivative is always easier. Integration এর থেকে আমরা এটা কি বলি, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা অনেক সহজ, তাই না? তোমাদের নিজেদের অভিজ্ঞতা কি বলে? সেই জন্য so we always try to solve our basic two quantities E and H in the form of differential equation. এই হচ্ছে বেসিক থিওরি অফ রেডিয়েশন। ওকে, আমরা এখন আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমি কুইকলি যাচ্ছি। এই হচ্ছে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যে সিন্স ইট ইজ ভেরি স্মল, so we can consider as if it is a point source and it is radiating all directions. So we solve this equation in spherical coordinates, no more in Cartesian coordinate. একটা ছোট্ট আলো জেলে রাখলে তোমার ঘরে,
তোমার ঘরের কোন দিকটা এনলাইটেড হবে ইউ ক্যানট টেল, চারদিকে সমান আলো পায়, তাই তো? সো তখন আমি যদি বলি যে সে কেমন আলো দেয়, তখন আমাকে মনে করতে হবে একটা আর্টিফিশিয়াল স্পিয়ার আছে অ্যান্ড দিস সারফেস অফ দি স্পিয়ার ইজ ইকুয়ালি ইলুমিনেটেড। এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট টু স্টাডি ফার্দার। দেখা যাক কি কি আছে। এগেইন ইট ইজ দি কন্ডিশন the length and diameter has to be very small compared to its wavelength. আমি এগুলোর মধ্যে যাচ্ছি না, সো এই ওকে, the solution of A, আমরা এই যে সেটা সলভ করতে যাচ্ছি, আলটিমেট আমরা কিন্তু ইঞ্জিনিয়ার, আলটিমেটলি we are not scientist or researcher at this stage, সুতরাং we should have some basic knowledge, এখানে সেই বেসিক নলেজটাই বলা আছে, বাট আলটিমেটলি we are going to apply the final result. সো আপাতত পরীক্ষার জন্য তুই ফাইনাল রেজাল্টের দিকে তাকাও। এই A is a function of Z. Z means distance from the source. Okay. So when you solve it in the same format means in the same format of potential function, electrical potential phi from Poisson's equation, then the solution looks like this. এই তোমার e to the power minus jkr, এটাকে আমি এভাবে লিখতে পারি। This is actually k. তোমরা এটুকু লিখে রাখো, হাতের কাছে লিখে রাখো কাগজে, k equal to omega square root of mu epsilon। যদি বুঝতে না পারো এটা কোনো বন্ধুর কাছ থেকে বুঝে নিও, অথবা তুমি নোট করে রাখো, আমাকে পরের দিন বলবে, আজকে বলতে গেলে এখন the main content will be disrupted. So the vector potential we express in this form, you can write it down, নিজে হাতে লিখে নাও, আমি যা এখানে দেখা যাচ্ছে এটা এটুকু লিখে রাখো, it is very important. First A is this, এইটা আসছে কোথা থেকে, you will get from my note, then this is the part, then we simplify it. Do you know square root of mu epsilon, 1 upon square root of mu epsilon মানে কি? C, yes, so it is 1 upon C. এই দেখো, therefore the time harmonic potential, আমার কিন্তু এখানে টাইমটা ভরা নেই, তুমি বুঝতে পারছো? it is only function of Z, function of space. আমার শুধু তো স্পেস যাবে না, আমি তো উইথ টাইম আমি দেখবো, রাইট? Because it is a harmonic function, it is function of time. Source say it is function of time. So function of time is embedded in the source, but I am trying to find out its effect at a distance Z. So the time function is embedded. আমি এতক্ষণ টাইম ফাংশনকে ধরিনি, now I am including this time function, মানে আমি এটাকে গুণ করে দেব j omega t দিয়ে, right? So when I consider this function of time together, তাহলে তখন তোমার ইকুয়েশনের যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা হবে j omega t minus of omega r by c. এখানে মাইনাস কেন প্রবাবলি তোমরা জানো, আমি জানি না এগুলো এখন পড়ানো হয় কিনা, ফার্স্ট ইয়ারে পড়েছি কিনা। traveling wave towards the forward direction and reverse direction, রাইট? হ্যাঁ, এবং কেন হয় সেগুলো তোমাদের বোঝার কথা, যদি না বোঝো পরে কখন আলোচনা করা যাবে। সো ইট ইজ ফরওয়ার্ড মুভিং ওয়েভ, সেই ওয়েভকে যখন আমি এক্সপ্রেস করছি, দেন দি এক্সপোনেনশিয়াল ফাংশন কামস লাইক দিস, অ্যান্ড আই এম ট্রাইং টু ইনক্লুড দি টাইম ফাংশন, সো জে ওমেগা টি মাইনাস দিস। এইবার এইটা এর মানেটা কি দাঁড়ালো বলো তো, হুইচ ইজ ইন দি ব্র্যাকেট? দাঁড়াও অর্জুন, দাঁড়াও, দেবস্তুতি বলুক। দেবস্তুতি, হোয়াটস দ্য মিনিং অফ দিস টি মাইনাস আর বাই সি? আর বাই সি মানে কি? ইউনিট কি আর বাই সি? What is the unit of C? Devstuti, what is the unit of C? Some meter per second. Huh?
জোরে বলো। মিটার পার সেকেন্ড। আর এর ইউনিট কি? আর এর ইউনিট কি? আর ইজ এ ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম ইউনিট কি? স্যার মিটার তাহলে আর বাই সির ইউনিট কি? সেকেন্ড মানে কি? টাইম। টাইম সো টাইম মাইনাস টাইম। এই টাইম মানে কি? ওই আর পর্যন্ত পৌঁছতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে সময়টুকু লাগবে সেই সময়টুকু মাইনাস করতে হবে তোমার। আচ্ছা দ্যাট মিনস ওই সময়টুকু তোমাকে ধরে নিতে হবে যে তুমি পিছিয়ে আছো। সো ইয়োর পোটেনশিয়াল ফাংশন ইজ রিটার্ডেড। তার মানে এই পোটেনশিয়ালকে যেখানে যেখানে ডিরাইভ করা হচ্ছে, আমি যেখানে বার করছি বা জানার চেষ্টা করছি, দ্যাট ইজ অ্যাট এ ডিস্টেন্স আর, and depending on the dimension of r, it will be delayed or retarded, and that's why it is called retarded potential function. Okay, হুম বোঝা গেল? ইয়েস Okay, good. So a is called retarded potential function. So এটা পাওয়া গেল. So once a is known to me in terms of the source function current I or j, আমি তারপরে বাকিগুলো সব বার করে নিতে পারবো। এগুলো আর এখন the time will be over. Okay, ঠিক আছে, আমি এখানে ছাড়ছি, আমি অন্য একটা লিঙ্ক পাঠাচ্ছি, ইউ জয়েন্ট ইনস্ট্যান্টলি। ওয়েবএক্স আমাকে আর এখন করতে দেবে না মনে হচ্ছে। ওকে, এদের প্রচুর ফ্যাকড়া হয়েছে। আমি এবার অন্য একটা লিঙ্ক পাঠাচ্ছি, ইউ জয়েন ইমিডিয়েটলি। চলো, আমি এটাকে বন্ধ করে দিলাম।
অর্জুন শোনা যাচ্ছে? অর্জুন শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। ইয়ে কোথায়? দেবস্মৃতি কোথায়? বেশ, ঠিক আছে, then all is fine. So we start now. আমি এগুলো সব স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো দিয়ে আর হার এখন কিছু করার নেই। দিস সলিউশন ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ দ্য ফাইনাল ফাইন্ডিং। এই ডেরিভেটিভ কি করে বার করা হচ্ছে, দ্যাট ইজ ফাইনাল। এই হচ্ছে সিম্পলিফিকেশন, এই হচ্ছে ফাংশন অফ আর। দেখো আমাদের আর থিটা ফাই এই তিনটা কম্পোনেন্ট থাকবে তো। ইলেকট্রিক ফিল্ডের আলটিমেটলি ডেরিভেশনটা হবে, আচ্ছা লজিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা 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 দেখা যাচ্ছে, হ্যাঁ আমি এখানে লজিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে যখন একটা কারেন্ট থাকে, ভার্টিক্যাল একটা কারেন্ট থাকবে, তখন তার ইলেকট্রিক ফিল্ডটা জেনারেলি এরকম হবে, তাই তো? তাই আর ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন থাকবে, কারেন্টের সঙ্গে অ্যালাইন থাকবে ইলেকট্রিক ফিল্ড। এটা আমাদের জেনারেল কনসেপ্ট, আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম, রাইট? ফাইন। নাও we consider one small current element, small source like this. তাহলে it will equally এটা তাহলে কি হবে? It will be H, it will be H equally for this one at a distance r। যদি আমি দেখি তখন কি দেখবো, আমার ম্যাগনেটিক ফিল্ডটা হবে এরকম। আমার যদি একটা স্ফিয়ার থাকে, একটা গোল, একটা স্ফেরিক্যাল জিওমেট্রি থাকে, তাহলে আমি তার সেন্টার থেকে কি যাব, আমার আর, এটা হচ্ছে আমার থিটা, আর এর যে ড্রপিং পয়েন্টটা সেটা যেখানে মিট করবে সেটা হচ্ছে আমার এখান থেকে ফাই, তাই তো? আর থিটা ফাই। সো এইটা আমার রিপ্রেজেন্ট করছে ফাই। সো এইচ has the phi variation, definitely H টা phi variation থাকবে, কিন্তু R এর কি ভেরিয়েশন থাকবে? R এর বলছি, কি ভেরিয়েশন থাকবে? এই যে ইলেকট্রিক ফিল্ডের কি ভেরিয়েশন থাকবে? কি থাকতে পারে? আর থাকতে পারে, থিটা থাকতে পারে, থাকবে তো? থিটা মানে তার এরকম একটা দিক থাকবে, এরকম একটা ভেক্টর থাকবে, অ্যান্ড ফাই থাকতে পারে। ফাই থাকতে পারে তো? নো, ফাই থাকতে পারে না। কেন? কারণ অ্যান্ড এইচ এরা সবসময় মিউচুয়ালি পারপেন্ডিকুলার একটা রিলেশন ফলো করে। তুমি নিজে ভেবে দেখো, তুমি আমাকে দেখতে পাচ্ছ? আমি কিন্তু আমার স্ক্রিনে কিন্তু কিছু আমি দেখতে কাউকে দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ, বেশ। সো এর কন্ট্যুর দিয়ে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে,
তাহলে ইলেকট্রিক ফিল্ড সবসময় আইদার দিস অর দিস ডিরেকশন, মানে এর সঙ্গে সবসময় পারপেন্ডিকুলার করে থাকবে, কখনো এর সঙ্গে সেম ওরিয়েন্টেশনে সেম অ্যালাইনমেন্টে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতে পারবে না, থাকে না। ইট ইজ দি নেচার। সো ফ্রম আওয়ার বেসিক আন্ডারস্ট্যান্ডিং এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি আমাদের ই ফাইটি থাকবে না। তাহলে কি কি থাকবে? ER and E theta. And from the basic understanding from Ampere, or right, it is starting from Ampere. Ampere প্রথম observe করেছিলেন যে যদি কোনো কারেন্ট থাকে, then the magnetic field, any current carrying conductor, it produces a magnetic field which is absolutely perpendicular and symmetrically surrounding this body, the current carrying body. Okay, so H আসছে অ্যাম্পিয়ার থেকে এবং সেটা এন্ডোর্স করছে E, no component E phi but possible component ER and E theta if we consider the spherical coordinate as our consideration. ঠিক আছে? Okay. তাহলে আমাদের ই থিটা কম্পোনেন্টটাকে আমরা দেখছি যে আলটিমেটলি ই থিটা কম্পোনেন্টটা এরকম বেরিয়ে এলো, তোমরা সব পেয়ে যাবে। আমি পরের স্লাইডে চলে যাই, বোধহয় পরের স্লাইড ইজ বেটার ফর মি। দেখো এখানে তিনটে কম্পোনেন্ট আছে, তিনটে টার্ম আছে, 1/r, 1/r স্কোয়ার, 1/r কিউব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ভেরি, এখানে কিছু মানে typically when you are in interview board, when you are in examination, there may be some questions relating to this. যে একটা এক্সপ্রেশনের মধ্যে we are getting 3 components বা 2 components, কোথায় কি থাকবে সেটা আমরা বার করবো, দেখবো এরপরে। Are at all the important or what is the significance of this one? আচ্ছা তুমি চিন্তা করো যে তোমার অ্যান্টেনাটা বসানো আছে ডালহাউসি স্কোয়ারে, তোমার রিসিভারটা বসানো আছে শ্যামবাজারে, আরেকটা রিসিভার বসানো আছে বহরমপুরে, আরেকটা রিসিভার বসানো আছে শিলিগুড়িতে। যদিও আমি এটা আরবিট্রারি ধরছি, কেননা আমরা ওয়্যার অ্যান্টেনা নিয়ে ভাবছি। সো ওয়্যার অ্যান্টেনা নর্থ বেঙ্গল পর্যন্ত তখন তার রেডিয়েশন স্প্রেড ছিল, আগেও হয়েছে, সুতরাং আমি ধরে নিচ্ছি এগুলো অল আর ভ্যালিড। এই টার্মটার সিগনিফিকেন্স শিলিগুড়িতে কিরকম? যত আমার ডিস্টেন্স বাড়বে তখন কোন টার্মটা আমার কাছে ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে বলো তো? থার্ড টার্মটা প্রথমে হবে, তারপরে কোনটা হবে? তারপরে কোনটা হবে? ফার্স্ট। ওকে, এখন এই টার্মগুলোর সিগনিফিকেন্স কি? এই টার্মটা করতে করতে ফাইনালি we are getting this equation. So 1/r, 1/r square, 1/r cube term. আমি এগুলো সিম্পলিফাই করলাম। আমার কাছে আর পড়ে রইল দুটো কম্পোনেন্ট। আমি বলেছি আমার h phi থাকবে and er থাকবে, and এটা কিন্তু আমার ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংতে আমি তোমাকে বললাম, but the mathematics automatically will give you the solution for these 3. এই যে থরো ডেরিভেশনটা করা আছে না, ও নিজেই বলে দেবে যে তোমার এইগুলো থাকবে না। ওকে, এই হচ্ছে দুটো, বাকি দুটো টার্ম দেখো, বাকি দুটো টার্মের মধ্যে আর কিউব টার্মটা কারণ নেই, সরি 1/r টার্মটা আছে,
H এর ক্ষেত্রে, but 1 upon term is vanishing in ER টার্মটার মধ্যে। ER মানে হচ্ছে which is function of R, and it is directly radiating like this. মানে যে পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে দেখছি, সো it is directly the vector looking like this. সেই ভেক্টরটা মিসিং হচ্ছে কোথায়? দূর, অনেক দূরে। কাছে এই ভেক্টরটার মানে আছে। তো এই টার্মগুলো সিগনিফিকেন্স কি? যদি সিগনিফিকেন্স না বুঝি তাহলে আমরা বুঝতে পারবো না। এখানে এই টার্মটা আছে, আর স্কয়ার টার্মটা আছে, বাট আর কিউব টার্ম ইজ মিসিং। এখানে আর কিউব টার্মটা আছে, বাট আর 1 upon r টার্মটা মিসিং ইন কেস অফ ER। বাট হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ দিস? এর মধ্যে কোনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কোনটা নয়? ইম্পর্টেন্ট অবজারভেশনস, এই জায়গাটা কিছু বোঝার আছে। আমি এটাকে নিয়ে আর কিছু বলবো না, এগুলো পরে, এখন সময় থাকলে তখন দেখা যাবে। দাঁড়া দেখিনি আমি একটু, হ্যাঁ ঠিক আছে, পরে আছে, আমি ভুলে গেছিলাম। আমি ওই টার্মগুলো আছে, আমি এই আবার ব্যাক করবো পরে, এগুলো আগে এই পার্টটা ইম্পর্টেন্ট। এটা কেন এখানে এসছে জানি। এই হচ্ছে আমার ই থিটা টার্মটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ই থিটা, দেখো প্রত্যেকটা টার্মের একটা করে সিগনিফিকেন্স আছে। প্রথমে ওই লাস্ট টার্মটা দেখছি, ইলেকট্রোস্ট্যাটিক, সেকেন্ড ইজ ইন্ডাকশন, এন্ড থার্ড ইজ রেডিয়েশন। আচ্ছা, প্রথমে আমরা ইলেকট্রোস্ট্যাটিকে যাই। তোমরা কি জানো যে একটা ডাইপোল থেকে যদি তার পোটেনশিয়াল বা ফিল্ড বার করো, তাহলে তার সিম্পল ডাইপোল যদি তুমি ক্যালকুলেট করো, তোমার আর কোই টার্মটা চলে আসে। তুমি দেখেছো কখনো? পড়েছো? তোমরা পড়েছো? ওকে, ভেরি গুড। এই তো তোমাদের এগুলো হায়ার সেকেন্ডারি তোমরা পড়েছো, দেখেছো এটা। The system of charges, if you try to find out its potential and field, then the field potential থেকে আমরা বার করেছি ভি থেকে, এই ভিটা বার করে নিয়ে ভি থেকে আর বার করলে এই আর কিউব টার্মটা আসে। সো দিস টার্ম ইজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক টার্ম। তাহলে একটা ছোট্ট কারেন্ট এলিমেন্ট যখন রেডিয়েট করে, যখন তার মধ্যে কারেন্টটা অসিলেট করে, তখন তার খুব কাছে যদি তুমি যাও, তুমি একটা ইলেকট্রোস্ট্যাটিক ইনফ্লুয়েন্স তুমি পাবে। তাহলে একটু দূরে গেলে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, এই টার্মটা বা এই ইনফ্লুয়েন্সটা ইম্প্যাক্টটা ভ্যানিশ করে যায়। সেকেন্ড টার্মটা হচ্ছে ইন্ডাকশন টার্ম। এই ইন্ডাকশন টার্মটা বোঝো, কেন এটাকে ইন্ডাকশন বলা হয়? কেউ কোনো কথা বলছে না, একটু কথা বলো, কেন এটাকে বলা হয় ইন্ডাকশন? জানো না ইন্ডাকশন? ওকে, তাহলে আমরা এবার একটু ব্যাক করে যাই, এইটা পরে বড়াবো, এইটা আগে দেখো। এই ইন্ডাকশন টার্ম তোমরা খুব মজা পাবে, দেখো তুমি। তুই কি করে ধরলে এটা? তুমি দেখতে পেয়েছিলে খানিকটা অংশ নাকি? হ্যাঁ, তুমি ওখানে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এইচ এর যে এক্সপ্রেশন আমরা পাই, এই এইচ এর এক্সপ্রেশনটা পাচ্ছি কিন্তু আমরা এই আজকের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সলভ করে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সলভ করে এটা আমাদের হাতে এসছে। এই সলিউশন আমাদের হাতে এসছে আমার মনে হয় 1900, ধরো মানে লাস্ট সেঞ্চুরির প্রথম দিকে। কিন্তু বায়োট-স্যাভার্ট ল, বায়োট এন্ড স্যাভার্ট, এরা দুজনই ফ্রেঞ্চ ছিলেন। এই দুজন কি করে 1822 they proposed this one. Bayer-Savart law হচ্ছে just this magnetic field H phi. So H phi is actually the induction part. আমার যদি একটা কারেন্ট যায়, সেই কারেন্ট গেলে পরে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। So that is called my induction field, and that induction field is calculated in this term.
এটা ওই বায়োট-সাভার্ট মানে 1822 থেকে এই টার্মটা এইভাবেই ব্যবহার হচ্ছে। সেই জন্য আমরা 1/r² টার্মটা যখন পেলাম, so we call it induction term. So induction term comes from actually the concept of Biot and Savart. So this is the induction term. The induction term কিন্তু fast vanishing in the form of 1/r². But finally, at a long distance, the linearly decreasing field, it is the function of r. সেই জন্য at a long distance, because normally antenna is considered for long distance communication, so the last two terms are of no significance and we only consider this radiation term. Done. বোঝা গেল? আমরা we'll again come back here. আমাদের আরেকটা ছোট্ট কাজ করার আছে। এই হচ্ছে তোমার H5 এবং H5 এর মধ্যে দুটো টার্ম আছে, দেখো। এই টার্মটা হচ্ছে তোমার বায়োট-সাভার্ট থেকে আসছে, বুঝতে পেরেছো? এই টার্মটা বায়োট-সাভার্ট কিন্তু এই টার্মটার কথা ভাবেনি, বলেনি। So this term is absolutely the contribution of electromagnetic field theory or Maxwell's equation. তা না হলে হয়তো এতদিনও আমরা জানতে পারতাম না যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ পসিবল। এবং এই আজকের প্যান্ডেমিকের দিনে যদি ম্যাক্সওয়েলস থিওরি, সেই আন্ডারস্ট্যান্ডিং, এই ইঞ্জিনিয়ারিং, এই অ্যান্টেনা, এগুলো যদি হাতের কাছে না থাকতো তাহলে আমাদেরকে ব্ল্যাঙ্ক বসে থাকতে হতো ঘরে। আজকে কেন সভ্যতাটাই এগোতো কিনা সন্দেহ, কারণ কোনো কমিউনিকেশন তো হতো না, মানে ওয়্যার ছাড়া কোনো কমিউনিকেশন সম্ভব হতো না। So 1/r term is actually the contribution of the concept of radiation. কথা হলো এখন এইখানে এসে তোমার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে দুটো টার্ম কখন এক হয়। এই দেখো নিচের অংশটা পড়তে পারছো, যে এমন একটা ডিস্টেন্স আসবে যখন রেডিয়েশন টার্ম উইল বিকাম ইকুয়াল টু, তার মানে ইট ইজ আওয়ার ওয়ান অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল এস্টিমেশন অফ এ বাউন্ডারি দ্যাট ক্যান ডিফারেন্সিয়েট দ্যাট আমি এখন ইন্ডাকশন টার্ম পার্টে আছি আর আমি রেডিয়েশন পার্টে আছি। And from that calculation of equal terms, the radius becomes 1/6 of lambda approximately. Radius becomes 1/6 of lambda. You go to next slide. এই যে কন্ডিশনটা, এই রিলেশনটা তোমাকে দেয়া হচ্ছে kr equal to 1 or r equal to lambda by 2 pi. It's খুব important. Why? Because this r gives you the radian distance. Kr is the radian distance, and radian distance actually it gives you the two regions. The region actually r less than this, that is kr less than 1, এটাকে বলা হয় near field region. Near field region means conserved, that is imaginary part, it is stored. When r is more than this, that is kr greater than 1, এটাকে বলা হয় intermediate field zone. And when it is much greater than this, that is we call this radiation field or far field. তাহলে নিয়ার ফিল্ড আর ফার ফিল্ডের মাঝখানে একটা ফাজি জোন আছে, যে জোনটা আমরা খুব ক্লিয়ারলি ডিফাইন করতে পারি না, দ্যাট ইজ দি ট্রানজিশন জোন অর ইন্টারমিডিয়েট ফিল্ড জোন। আমাদের প্রয়োজন নেই, তার কারণ আমরা তো মাঝখানে কোনো কাজ করি না। আমরা এখন হয়তো খানিকটা আমরা করি, কেননা আমরা টাওয়ারের খুব কাছাকাছি ঘুরে বেড়াই যখন, তখন আমরা ইন্টারমিডিয়েট জোনে থাকি। সো নিয়ার ফিল্ড জোন ইজ নট ভেরি হেলদি জোন। কেন বলো তো? পাওয়ারটা কনজার্ভ থাকে। আমার লেখাটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বোঝার দিন সামনে, কেন ইট উইল টেক মোর টাইম। তুমি নিয়ার ফিল্ড, ফার ফিল্ড, ইন্টারমিডিয়েট ফিল্ড, এই তিনটা তুমি জেনে রাখো। And kr equal to 1 is very important condition, এই রেডিয়ান ডিস্টেন্সটা, যেখানে নিয়ার ফিল্ড এন্ড ফার ফিল্ড
বা ইন্টারমিডিয়েট ফার ফিল্ড, এই দুটো ইকুয়াল হয়। ওকে, তাহলে এবার আমরা আস্তে আস্তে এগোই যে আমাদের দুটো টার্ম হলো ই থিটা, এটা বোঝা গেল। এই ই থিটা মানেটা কি তুমি এখনো বুঝতে পারোনি, সেটা আমি পরে বলবো। আচ্ছা, এটা হচ্ছে ই আর, নো রেডিয়েশন টার্ম। তার মানে আমার ইন্টারেস্ট যেখানে, যে আমি রেডিয়েশন জোনে বসে আছি, আমার কাছে ই আর এর কোনো সিগনিফিকেন্স, কোনো মূল্য নেই, বিকজ ইট ইজ নট গোয়িং টু কন্ট্রিবিউট ইউ ইন দি ফার ফিল্ড। তাহলে ফাইনালি আমার কি আছে, ই থিটা অ্যান্ড এইচ ফাই। এখানে এইচ এর একটাই কম্পোনেন্ট আছে, এই যে আর কোনো কম্পোনেন্ট নেই। আর ই এর একটা কম্পোনেন্ট তো আগেই গেছে, ই ফাই চলে গেছে, বিকজ ইট উইল কন্ট্রাডিক্ট উইথ এইচ ফাই। তারপরে চলে গেল ই আর এর কোনো কন্ট্রিবিউশন নেই, সো ফাইনালি ইট ইজ ই থিটা। দেখা যাক। আচ্ছা, ই থিটা, তোমরা এই জিনিসটা জানো কি, আমরা একটা বার করতে পারলে আরেকটাকে বার করে নিতে পারি এই রিলেশনটা দিয়ে? হ্যাঁ, এটা তোমার জানা আছে, বিকজ ই থিটা অ্যান্ড এইচ ফাই, they are mutually perpendicular and it gives the value which is called impedance. এটার ভ্যালু তো ই অ্যান্ড এ, এটার ইউনিট কি, ই এর ইউনিট কি? ফিল্ডের ইউনিট কি? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড? বাহ বাহ বাহ, ও মাই গড, ও মাই গড। ডিসকর্ড, দেখি মুখগুলো দেখি একটু, আমি তো মুখও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি হলো? ও, আমার ভিডিওটা অফ আছে, আচ্ছা। ও, আমি এতক্ষণ যে দেখাচ্ছিলাম, তোমরা কিছু দেখতে পাওনি? ভিডিওটা অফ ছিল। আমি যে কতগুলো দেখালাম ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে না হবে। আচ্ছা, ঠিক আছে, এই যে দেখো, আমি আমি একটু দেখাচ্ছি। এই যদি কোনো, এটা যদি কারেন্ট হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা, তাই তো? এটা যদি কারেন্ট হয়, ম্যাগনেটিক, তো তোমার কারেন্ট এলিমেন্টটা তো এটা, তুমি দেখতে পাচ্ছ না আমাদের কালারের জন্য। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, তো এইটা যদি কারেন্ট এলিমেন্ট হয়, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কখনো ইলেকট্রিক ফিল্ড এর সঙ্গে এইভাবে থাকবে না, তাহলে তো কন্ট্রাডিক্ট করবে। ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ অলওয়েজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা থাকতে পারে এইভাবে, ইলেকট্রিক ফিল্ড এইভাবে থাকতে পারে, ইট ইজ পসিবল, অর এইভাবে থাকতে পারে। মানে ইলেকট্রিক ফিল্ড এর সঙ্গে এই রিলেশনে থাকতে পারে, কোনো অসুবিধা নেই এই রিলেশনে, তাহলেও পারপেন্ডিকুলার হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেই রিলেশনটা আলটিমেটলি থাকবে না, ফার ফিল্ডে গিয়ে থাকবে না। এনিওয়ে, তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ইয়ে কি, ইউনিট কি? যেগুলো বলছো সেগুলো কোনোটাই বোঝো না, কি ওয়েবার, কি মিটার, কিছুই বুঝতে পারো না এগুলো। এই যে এই ইউনিট পড়ানো হয়, স্কুলে পড়ানো হয়, কিছু পড়ানো হয়, মাস্টারমশাই ইয়ে করে, বই পড়ে পড়ে, ইউনিট গুলোকে ইয়ে করে, মানে বুঝে পড়ানো হয় না, সেই জন্য এই আবল তাবল বলে যাচ্ছে। আজকে আর বেশি পড়াবো না। একটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে ডিরাইভ করা হয়, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার, সেটা হচ্ছে ই। হ্যাঁ, আর এইচ কারেন্ট পোটেনশিয়াল থেকে ডিরাইভ করা হয়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে ভোল্ট পার মিটার বাই অ্যাম্পিয়ার পার মিটারকে ভাগ করলে কি হয়? ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে কি? ওম, ইম্পিডেন্স।
সেটা যখন ফিল্ড দিয়ে করা হয় তখন সেটা হয় ওয়েভ ইম্পিডেন্স, সেটাকে বলা ওয়েভ ইম্পিডেন্স, মিডিয়ামের ইম্পিডেন্স অর ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। এটা হচ্ছে ফ্রি স্পেসের ইন্ট্রিনসিক ইম্পিডেন্স হচ্ছে ইটা 377 ওহম, আমরা সবাই জানি। তার মানে তুমি যখন ডিরাইভ করবে, তুমি যখন এস্টিমেট করবে, ক্যালকুলেট করবে, তখন 377 ohm is known. So you can derive either E or H. Normally we derive E. হলো? দাঁড়াও দেখি এবার আবার আবার শেয়ার করি। দাঁড়াও, শেয়ার করার আগে এবার জিনিস দেখে নি তোমাকে বোঝাবার জন্য, মানে যাবো না, কাজের জিনিসগুলো দেখিয়ে দিই, কোথায় যে আছে মাথা মনে দেখি। কেন আসছে না ওই ছবিটা? ওই ছবিটা সুন্দর ছবিটা ছিল, ওই ছবিটা এলো না কেন এখানে? দেখছি তো ছবিটা গেল কই? ও, এই ছবিটা পরের স্লাইডে আছে, পরের স্লাইডে আছে। কিন্তু আমি তো সেটা দরকার, ঠিক আছে, 1 মিনিট একটু না, পরের স্লাইডে তো এবার এখানেই পড়িয়েছিলাম, গেল কোথায় ছবিটা? হারিয়ে যাবে না কি? ছিল এখানে। So you man. ডিস্টার্বিং গেল কোথায়? যাক, এখন আর সময় খুঁজে পাবো না। চলো, আচ্ছা, আমি এইটাকে একটু একটু এঁকে দেখি, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে একটা ছোট্ট কারেন্ট এলিমেন্ট, E5 মানে হচ্ছে, আমি এটাকে অন্য একটা কালার দিয়ে লিখছি, E5। তোমার ম্যাগনেটিক ফিল্ড এটাকে ঘিরে এভাবে থাকবে, তাই তো, চারদিকে ঘিরবে, স্ফিয়ারের ক্ষেত্রে তাই হবে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এখান থেকে আমার থিটা আসছে। তাহলে যে কম্পোনেন্টটা ভ্যারিং উইথ থিটা বাট মেনটেনিং, এইটা যদি আমার এইচ এর ডিরেকশন হয়, তাহলে এর সঙ্গে সবসময় 90 ডিগ্রি করে থাকতে হবে ইলেকট্রিক ফিল্ডকে। ইলেকট্রিক ফিল্ড, ও মা এসছে, ইলেকট্রিক ফিল্ড উইল অলওয়েজ রিমেন। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড এরকম থাকতে পারে, অথবা ইলেকট্রিক ফিল্ড এরকম থাকতে পারে, বাট ইট হ্যাজ টু বি অলওয়েজ 90 ডিগ্রি। এর সঙ্গে তুমি যেখান থেকে প্রজেকশন নাও, যা 90 ডিগ্রি থাকে। এই যে কম্পোনেন্টটা হুইচ ইজ ভ্যারিং উইথ থিটা, এটা থিটার সঙ্গে ভ্যারি করছে তো, এইখানে 1 থিটা, এইখানে গেলে আরেক থিটা, হ্যাঁ, ইট ইজ ফাংশন অফ থিটা, এটাকে আমরা বলি ই থিটা। তাহলে H5 and E theta, so these are the final combination. এখন দেবস্তুতি বলো তো, তোমার এই ছোট্ট কারেন্ট সোর্সটা এখানে আছে, বাট ইউর রেডিয়াস ইজ 5 কিলোমিটার অর 100 কিলোমিটার অর 50 কিলোমিটার, তোমার কমফোর্টের জন্য 50 কিলোমিটার, রেডিয়াস 50 কিলোমিটার। সেখানে গিয়ে তোমার ই থিটা আর H5 এর রিলেশন কেমন হবে? সোর্সটা কিন্তু ওই হয়ে গেল, আমার সোর্সটা λ/100 একটা ছোট্ট সোর্স রয়েছে, বাট মাই ডিস্টেন্স ইজ কত ল্যামডা, আমি বলছি ওটা λ/100, আর এটা, আর আমার ডিস্টেন্সটা হচ্ছে টেক ইট 5000 ল্যামডা। তার মানে আমি 50 কিলোমিটার দূরে বা তারও বেশি দূরে বসে আছি। দেন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন H5 and E থিটা?
H phi and E theta এরা কেমন হবে দেখতে? আমি যেরকম আঁকলাম সেরকম হবে? Or they will be just like this? They will be almost like straight. সেই জন্য আমরা যখন ফার ফিল্ডে গিয়ে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আলোচনা করি, so we are only considering their E cross H, তার থেকে আমাদের পাওয়ার এটসেট্রা আমরা জেনারেট করি, রাইট? So that is the significance of E theta and H phi, and at a large distance they are actually producing their mutually perpendicular component. এই যে আমরা বলি যে আমাদের plane wave, wave front, so it is absolutely one plane wave. এই কারেন্ট এলিমেন্ট যখন আমরা এবার যদি ক্যালকুলেট করতে আরম্ভ করি, দুটো রেডিয়েশন টার্ম, আমরা শুধু রেডিয়েশন টার্ম নেব, সেই রেডিয়েশন টার্ম থেকে আমরা বার করব যে তার পাওয়ার কতটা যাবে, এই যে তার কতটা পাওয়ার সে রেডিয়েট করছে, সো an estimation of total power radiated. So based on this overall calculation, I'm not going to details. Finally, I'm coming to calculating power. I mean power টাই ক্যালকুলেট করছি। পাওয়ার পারবো কি করে? E cross H। এই E cross H করে আমার হাতে যত খবর আছে এই করে আমি পাওয়ারটা পেলাম এই রকম। এই হচ্ছে আমার টোটাল রেডিয়েটেড পাওয়ার। টোটাল রেডিয়েটেড পাওয়ার। আচ্ছা, টোটাল রেডিয়েটেড পাওয়ার ড্যাশ মাল্টিপ্লাইড বাই I স্কয়ার, এর মানেটা কি বলতো? এর ডাইমেনশন কত হতে পারে? I এফেক্টিভ মানে হচ্ছে I নট বাই স্কয়ার রুট অফ 2। এটাকে তুমি জানো, এটাকে আরএমএস ভ্যালু বা এফেক্টিভ ভ্যালু বলে। হ্যালো, Yes. R square, so it is actually current square. So current square multiplied by a term, এই টার্মটা কি? What is the dimension? Because your left side is power. This is a very important term. It is called RR or radiation resistance. এটাকে বলে radiation resistance. It is not the actual resistance, but the term itself, termটা আমাকে বলছে যে its dimension is resistance. তার মানে কি হচ্ছে যে when a power is radiated across one antenna or this type of antenna, as if it is a loss resistance. Radiation মানে একটা লস, এই লসটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের across এ, and this resistance is called radiation resistance. It is our fictitious or imaginary resistance. This is the radiation resistance. But radiation resistance is very important to estimate because আমি কতটা ভালো অ্যান্টেনা এটা বোঝা যাবে যে আমার রেডিয়েশন রেজিস্ট্যান্স কত বেশি, কারণ I want more power to be radiated. Do you follow me? Okay. So now we calculate the radiation resistance. ওই যে আমরা বার করলাম, দেখো এটাকে ক্যালকুলেট করো। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব সম্ভবত পরীক্ষায় আছে। এটাকে খুব ভালো করে দেখো যে রেডিয়েশন রেজিস্ট্যান্স ইজ লাইক দিস। আচ্ছা, আমাদের কালকে একটা পরীক্ষা আছে, না কাল না দুদিন বাদে? হ্যাঁ, আমি কিন্তু এই পুরো এই অ্যান্টেনা থেকে দেবো, সেখানে কোশ্চেন সে তো দেবই, আমি কিন্তু ইয়ে থেকেও দেবো, ট্রান্সমিশন লাইন থেকেও দেবো। ট্রান্সমিশন লাইন আজকেও তোমাদের সঙ্গে একটুখানি ক্ল্যারিফাই করে নেবো কুইকলি যদি সময় থাকে, আর না হলে তোমরা আমার সঙ্গে এর মধ্যে একদিন টুক করে কোনো সময় নিয়ে বসে পড়ো। ওকে ওকে, নাও ইউ নাও ক্যালকুলেট। দেখো এখানে কি আছে, ইটা ইজ 377 এবং 2/3 পাই স্কয়ার, তুমি সবই জানো, সো ইউ ক্যান গেট দিস ভ্যালু। এটা মনে রাখবে, 80 পাই স্কয়ার L বাই ল্যামডা। এখন L বাই ল্যামডাটা তোমাকে বার জানতে হবে, তোমাকে L বাই ল্যামডা বলে দিলেই তুমি বার করতে পারবে। সাপোজ L বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 10, 1/10, or L equal to lambda by 10, তাহলে তুমি বার করে ফেলতে পারবে আমার রেডিয়েশন রেজিস্ট্যান্স কত হবে। মাত্র 7 বা 8 ওহমের কাছে। 50 হলে পরে আরো কম,
আরো ছোট হলে আরো কম। তাহলে যত ছোট হবে তত আমার রেডিয়েশন রেজিস্ট্যান্স কম হচ্ছে। আমি কি বললাম, আমার রেডিয়েশন রেজিস্ট্যান্স বেশি চাই। হুম, বেশি চাই। যদি বেশি না থাকে তাহলে পরে এটার কোনো মানে মাত্র। এই প্রশ্নটা ছেড়ে দাও। এখন রেডিয়েশন রেজিস্ট্যান্স এর গল্পটা কি, আমি ডিরেক্টিভিটি চলে এসেছি। ওকে, আমি রেডিয়েশন রেজিস্ট্যান্স এর ব্যাপারটা একটু বলে দিয়ে, আমি চাই অ্যাকচুয়ালি the equivalent circuit of an antenna, it is like this. এই যে তোমার সোর্স কারেন্ট আই, ফাংশন অফ টাইম, টাইম হারমোনিক কারেন্ট আমি বলি, and it is আর আর। তাহলে রেডিয়েশন রেজিস্ট্যান্সটা যদি আমার কম হয় তাহলে আমার লস কম হবে, পাওয়ার লস কম হবে, আমার রেডিয়েশনটা কম হবে। গল্পটা সেখানে নয়, গল্পটা হচ্ছে অন্য জায়গায়। গল্পটা হচ্ছে এটা আমার আইডিয়াল অ্যান্টেনা, ইকুইভ্যালেন্ট অ্যান্টেনা, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্টেনা তা নয়। এখানে আরেকটা লস কম্পোনেন্ট থাকে, এটা হচ্ছে আর আর লস। এই লসটা কেন হয় জানো? আমার অ্যান্টেনার মধ্যে অনেকগুলো কানেক্টর আছে এবং অ্যান্টেনাটা লোহার, মেটালের, তাহলে ওহমিক লস আছে। মোরওভার ইট ইজ হাই ফ্রিকোয়েন্সি। এই হাই ফ্রিকোয়েন্সিতে আমি যতগুলো জাংশন, যত কানেকশন যা দেবো সব জায়গায় একটু একটু করে লস হবে, ওই একটা ইকুইভ্যালেন্ট একটা লস রেজিস্ট্যান্স তৈরি হবে। তো আমার লস রেজিস্ট্যান্সের ভ্যালু যদি রেডিয়েশন রেজিস্ট্যান্স থেকে বেশি হয় তাহলে অ্যান্টেনাটার তো 12টা বেজে গেল। দেখো 0.3 ওহম, 0.08 ওহম, এগুলো কোনো রেজিস্ট্যান্স হলো? এই লস রেজিস্ট্যান্সের ভ্যালুই তো 50, 60, 70 ওহম। তাহলে তো পাওয়ার তো বেশি খেয়ে নেবে লস। সো এই যে আমরা এতক্ষণ যা পড়াশোনা করলাম, it is not for our practical purpose, it is for our mathematical modeling or further extension in understanding large antennas. বড় বড় অ্যান্টেনা গুলো যখন পড়বো তখন এইগুলোকে দিয়ে, এই বিল্ডিং ব্লক গুলোকে সাজিয়ে দিয়ে আমি একটু সহজে একটা বড় অ্যান্টেনাকে অ্যানালাইজ করতে পারবো। That is the significance of understanding or learning or analyzing the physics of the small radiator. So it is not an efficient antenna. যদি কখনো কোথাও প্রশ্ন করে যে একটা হার্টজিয়ান ডাইপোল এফিশিয়েন্ট নয় কেন, তখন বলতে হবে তার লস রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলে আমরা দেখতে পারি the resistance is so low that it is not comparable even with its own loss resistance. Therefore, there is more loss, the physical loss, than the radiation loss. But ideal antenna is always aimed to produce the huge radiation loss rather than the physical loss or ohmic loss. And আরো কিছু টার্ম তোমার দরকার হবে হয়তো, আমি জানি না, দেখা যাক। যে গেইন এটসেট্রা এটসেট্রা বোঝার জন্য তুমি চট করে একটু দেখে নাও যে একটা অ্যান্টেনা বা তাকে কখন আমরা ডিরেক্টিভ বলবো, কখন ডিরেক্টিভ বলবো না। এখন আমি দুটো এক্সাম্পল দেখাচ্ছি। one is one bulb and another is also one bulb but in two different configurations. So which one is more directive? টর্চটা more directive। কেন তুমি বুঝতেই পারছো? এই বাল্বটা it is usually called it's omnidirectional radiation, চারদিকে সমান রেডিয়েশন দিচ্ছে। ওকে, আমার মনে হয় না it will be too good for you to discuss all this thing এখন। এই ছেড়ে দাও, কারণ এটা ভেরি ভেরি কনসেপচুয়াল থিং, লিভ ইট। তুমি তোমাদের প্রশ্নগুলো করো দেখি আমাকে। I'm going to unshare it, stop sharing। এখানে আমি রাখছি। তোমাদের কোশ্চেনগুলো আমাকে বলো যে ট্রান্সমিশন লাইন সংক্রান্ত কি তোমাদের প্রশ্ন আছে। আচ্ছা, ট্রান্সমিশন লাইনে কোয়ার্টার ওয়েভ ট্রান্সমিশন তো জানো তোমরা? কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার,
আচ্ছা, ইনপুট ইম্পিডেন্স একটা শর্ট সার্কিট লাইন একটা ওপেন সার্কিট লাইনে কেমন হবে সেটা তুমি জানো? এই পার্টটাকে ভালো করে পড়বে, এই পার্টটুকু ভালো করে পড়বে। আমি একটু বলে দিচ্ছি। ট্রান্সমিশন লাইন থিওরিটা মানে বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট ইটস ইমপ্লিকেশন। আমি কি করে বলতো, আমি এতগুলো বকবক করলাম, তারপরে তোমরা আবার আরো বোধহয় কেউ অন্য কিছু বলবে, তোমরা কি করে এতগুলো জিনিস মাথায় নেবে? তোমরা কি করে এতগুলো জিনিস মাথায় নেবে? মুখগুলো তো হাঁড়ির মতো হয়ে আছে দুজনেরই। দেখছি আমি ওটা, ওই 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 পার্টটুকু বলে দিই ছোট্ট, বেশি খুব খুব মানে পেইনফুল হবে না আশা করা যায়। ওয়েব গাইড তো আমি এখন কিচ্ছু তোমাদের মানে ওয়েব গাইডটাও খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে, তোমরা তো ওয়েব গাইডটা এখন করতে পারবে বলে মনে হয় না। ট্রান্সমিশন লাইন, দেখছি আমি কোনটা। হুম হুম ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। এই যে ফুল কোর্স যা পড়িয়েছি সেটাও তো যদি কিছুই তো যদি না জানো তো কি করে হবে? তোমরা কি করবে? আমার ফাইনাল এক্সপ্রেশনটা কোথায় ছিল? হুম, ওকে, ঠিক আছে, চলো। হ্যাঁ, মানে যখন দরকার হবে আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে? হুম, অত দরকার নেই আমার এত। আচ্ছা শোনো, এই রেড মার্ক করা যে এটা পড়ো। আচ্ছা, তোমার ট্রান্সমিশন লাইনের ইনপুট ইম্পিডেন্স অমুক তুমি কিছু বোঝো? এই আচ্ছা ফাইন, আমি এটা দেখে বলে বলে দিচ্ছি। একটা কাজ করো, ছোট্ট করে এটা এঁকে নাও তো একটু, আর কিছু না, শুধু এইটুকু আঁকো। তোমরা তোমাদের ভিডিওটা অফ করে নিতে পারো, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না, তোমরাও আমাকে দেখতে পাচ্ছ না এখন। স্ক্রিনটা শুধু এটাই বলা আছে পরে। ছবিটা এঁকেছো? হুম। This is one symbolic representation of a transmission line of length L, small l. বুঝতে পারছো লাইনটা কতটা? আচ্ছা, লাইনের দুটো মাথা, তাহলে এটা এটা কিরকম পোর্ট, কত পোর্ট ডিভাইস?
It is a two-port transmission line, two-port device. Fine. দুটো পোর্টের একটা ইনপুট পোর্ট একটা আউটপুট পোর্ট। আউটপুট পোর্টে যেটা লাগানো আছে দ্যাট ইজ দি টার্মিনেশন, দ্যাট ইজ কল লোড। সেটা সেটা কি দিয়ে মার্ক করা আছে? লোড ইজ মার্কড অ্যাজ ZL। আমি যেখানে নিয়ে একটা ট্রান্সমিশন লাইন লাগিয়ে দিই না কেন, ইট উইল ফেস সাম ইলেকট্রিক্যাল লোড। যেমন ট্রান্সমিশন লাইন আমি পাওয়ার ট্রান্সফার করছি, বেস্ট এক্সাম্পল হচ্ছে ট্রান্সমিটার টু অ্যান্টেনা অর অ্যান্টেনা টু রিসিভার, দুটোই হতে পারে। দাঁড়াতে একটু ডাকাডাকি করছি। কে বিনোদ? আমার তো এগুলো বেরোবো না, আমি বাকি তুমি যতক্ষণ পারো ভেবে কাজ করে রাখো। আর যেটা বেশি বেশি হয়ে গেছে তাও না, আমাকে আমার ফোনটা পেলে কিন্তু যেতে হবে, তাহলে পুরো একটা তাড়া নেই, কিন্তু ওর সঙ্গে লেগে কাজগুলো করো, মারামারি করো না। হ্যাঁ তাহলে একটা দেখলে লোড এন্ড, আরেকটা এন্ড হচ্ছে সোর্স এন্ড। একটা হচ্ছে লোড, একটা হচ্ছে সোর্স। সোর্সে আমি কি লাগিয়েছি? ভোল্টেজ নয়, এগুলো বলবে RF সোর্স। আমরা সবসময় এখন কাজ করছি বিকজ উই আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উই আর কমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স। আমরা কিন্তু পাওয়ার ইঞ্জিনিয়ার নই যে লো ফ্রিকোয়েন্সি সোর্স দিয়ে কাজ করবো। আমাদের সবসময় যে কোনো সোর্সে কাজ করবো সেটা মানে মেইনলি হাই ফ্রিকোয়েন্সি। ওকে, মাইক্রোওয়েভ সোর্স হতে পারে, VHF সোর্স হতে পারে, UHF সোর্স হতে পারে, দে আর ভেরি হাই ফ্রিকোয়েন্সি সোর্স। ZS টা হচ্ছে আমার সোর্সের নিজস্ব রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স সোর্স। তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে VS হচ্ছে ইনপুট সাইডে ভোল্টেজ, আউটপুট সাইডে ভোল্টেজ। তাহলে এর যে চেহারাটা, এটা মোটামুটি কিন্তু টিপিক্যাল সার্কিট থিওরি দিয়ে আমরা অ্যানালাইজ করি, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্রক্সিমেশনে গিয়ে আমরা কিছু অ্যাডিশনাল অ্যাপ্রক্সিমেশন আমাদের করতে হয়। দ্যাট ইজ আওয়ার বেসিক অ্যাপ্রোচ অফ অ্যানালাইজিং দিস টাইপ অফ স্ট্রাকচার। তার মধ্যে আর মধ্যে বাহাদুরি কিছু নেই। নাও ইম্পর্টেন্ট ইজ দি ফাইনাল আউটকাম। আমরা এর আউটকামে যা কি পাই দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি সেই আউটকামটা দেখছি, এই হচ্ছে আমার আউটকাম। এইটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এই ইকুয়েশনটা কিন্তু একেবারে ক্যালপলের মতো। এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের একেবারে মানে সর্বদা ব্যবহার করতে হয়, ব্যথা হোক, জ্বর হোক, যাই হোক। ZIN হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, ZL হচ্ছে লোড ইম্পিডেন্স। আর Z0 টা কি বলতো? Z0 টা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ দিস লাইন। এটা পরে বুঝবে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কাকে বলে বা কিভাবে বার করা হয়। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে, এটা হচ্ছে লাইনের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ একটা ইনফাইনাইট লং লাইনের ইনপুট ইম্পিডেন্স কি বলা হয়? ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ এ লাইন। ওকে, তুমি তো কথা বলছো, দেবস্মিতা তো চুপ মেরে আছে। আমার তো ভয় লাগছে, দেখি না স্যার, অ্যাকচুয়ালি না, ট্রেন দেখি দুজনকে দেখি, একটু ভিডিও অন করো দেখি। আমি একটা জিনিস বলে দিই, আমার ভয় লাগছে কেন আমি বলি। মুখে তো হাসি নেই, তার মধ্যে তো এখন এসে পড়েছে ইয়ের মধ্যে, ঝঞ্ঝাটের মধ্যে। যতই ডিসঅ্যাপয়েন্টিং হোক না কেন, রেজাল্টই হোক, পরীক্ষাই হোক, দাঁতের দাঁত চেপে থাকতে হবে। কিন্তু মানে একটা সেমিস্টার কাটিয়ে দিতে পারলে পরেই আর অসুবিধা হবে না, ঠিক আছে?
আমার পেপারের জন্য খুব ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ডোন্ট গেট পার্টার্ড অর ডিসঅ্যাপয়েন্টেড। খুব ভয় পাওয়ার কিছু নেই। এত অল্প সময় কেউ পড়তে পারে না, কেউ শিখতেও পারে না, অসম্ভব। যদি অসুবিধা হয় পরীক্ষা হয়ে গেলে পরে তখন দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি শেয়ার করছি। এটা শেয়ারিং এ চলে গেল তো? গুড। এইটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। আরেকভাবে আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সকে বলতে পারি, সেটা হচ্ছে যে একটা লাইন নিলাম, নিয়ে কেটে দিলাম এক জায়গায়, দিয়ে ওর যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যা কোম্পানি বলে দিয়েছে সেটা দিয়ে টার্মিনেট করলাম। করলে দেখবো আমার ইনপুট ইম্পিডেন্স এক্স্যাক্টলি দি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। একটু একটু খটোমটো লাগছে। হ্যাঁ, কোম্পানি তো বলে দেবে, কোম্পানি বলে দেবে মানে it is characterized by the manufacturer. ম্যানুফ্যাকচারার বলে দেবে যে আমি এত লাইনের ইম্পিডেন্স দিলাম তোমাকে। এটাই তার জেড নট, মানে it is the property of the line, এবং এটা ডিপেন্ড করে মেইনলি লাইনের ডাইমেনশনের উপর। আমি যেভাবে লাইনটাকে ডিজাইন করবো বা ম্যানুফ্যাকচার করবো তার উপর নির্ভর করে। ঠিক আছে, সেগুলো পরে পরে তুমি যে নিজেই জেনে নিতে পারবে। এগুলো কোনো ভিডিও লেকচার আমি করিনি কখনো। মনোটোনাস, একবার ভিডিও করলে সেটাই সবাই শুনবে বারবার। আই ডোন্ট লাইক দিস, নাহলে রেখে দিলে দেখতে পারতো। যাকে তো এই হচ্ছে গিয়ে তোমার ক্যারেক্টারিস্টিক্স লাইন ইম্পিডেন্স, সরি ক্যারেক্টারিস্টিক লাইন ইকুয়েশন। এটাই কিন্তু মেইন ইকুয়েশন। এই ইকুয়েশন বেস করে আমি সবকিছু করতে পারি। তাহলে জেড ইন বাই জেড জিরো এটাকে বলা হয় নর্মালাইজড ইনপুট ইম্পিডেন্স। বুঝলে? হ্যাঁ, তো ওইভাবে লেখা দরকার নেই। জেড ইন বাই জেড জিরো ইকুয়াল টু জেড এল প্লাস জে জেড জিরো ট্যান বিটা এল, আর জেড জিরো প্লাস জে জেড এল ট্যান বিটা এল। এই দুটো মনে রাখলেই হবে। এটা একটু লিখে প্র্যাকটিস করে নেবে, মুখস্থ করে নেবে। ঠিক আছে, এটাকে বলা হয় লাইন ইকুয়েশন। এই লাইন ইকুয়েশন দিয়েই আমরা বাকিটা সবকিছু করব। আচ্ছা, তোমার আরেকটা জিনিস জানতে হবে, যদি কোনো লাইন, এই দেখো এই লাইনে যদি কোনো মিসম্যাচ হয়, লাইন ম্যাচ হলে কি হবে, মিসম্যাচ হলে কি হবে, এগুলো তো আমি এখনই কোথায় বলে দেব। এগুলো দেখছি কোথায়, এগুলো এখন বলা হচ্ছে না কেন। লাইন দিয়ে ভেরি, আচ্ছা ঠিক আছে, আগে এটা পড়ো। নাম্বার ওয়ান, এটা তুমি দেখো। শর্টেড লোড মানেটা কি? এইটা কিন্তু আমার সবসময় রেফারেন্স ইকুয়েশন। এইটা হচ্ছে আমার রেফারেন্স, মনে আছে এক্ষুনি বললাম আমি এটা। হ্যাঁ, আমার শর্ট লাইন মানে জেড এলটা জিরো, তাই তো? লাইনটা দুম করে শর্ট করে দিলাম। তখন যে আমার ইনপুট ইম্পিডেন্স হবে আন্ডার দি কন্ডিশন জেড এল ইকুয়াল টু জিরো, এটাকে আমি বলি শর্ট সার্কিট ইম্পিডেন্স। দ্যাট ইজ আউটপুট যখন শর্ট তখন আমার ইনপুট ইম্পিডেন্সের চেহারাটা কি। খুব ইম্পর্টেন্ট, কারণ আমি তো ইনপুটে বসে আছি, আমি ট্রান্সমিটারে বসে আছি, সাডেনলি আমার লোডটা গেল ট্রিপ করে, লোডটা শর্ট হয়ে গেল, তখন আমার ইনপুট ইম্পিডেন্স যেটাকে আমি বলি সেটা শর্ট সার্কিট ইম্পিডেন্স, সে কেমন জানতে হবে। অ্যাকচুয়ালি এটা আমি একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এর আরো অনেক ইন্টারেস্টিং ইমপ্লিকেশন আছে, সেটা আমি এক্ষুনি বলে দেবো। তুমি বসাও, এগুলো ভ্যালুগুলো বসাও, ইউ উইল গেট দিস ভ্যালু। ওকে, বেশ। এবার আমরা এই পার্টটা তোমাকে একটুখানি পড়ে নিতে হবে, যে রিফ্লেকশন, ম্যাচিং এন্ড মিসম্যাচিং, ওটা আমি দেখি পারলে আমি আজকে দেখিয়ে দেবো। তোমার এগুলো এখন দরকার নেই। তুমি ওপেন সার্কিটটা দেখো, এই পার্টটা পরে দেখো। ওপেন সার্কিট মানে আমার এটা ইনফিনিটি, so I need to arrange the circuit so that it comes in denominator.
অ্যারেঞ্জ করলে পরে তুমি দেখতে পাবে যে এর ভ্যালুটা হয়ে যাবে Z0 1/J10 বিটাইল। এগুলো তোমার জানতে হবে না, তোমার এটা জানলেই হবে, তোমার শুধু এটা জানলেই হবে, তোমার এগুলো জানা দরকার নেই। কিন্তু we need to know these values for some other additional interesting information, যেটা আমাদের ইঞ্জিনিয়ারদের সবসময় কাজে লাগে। এটাকে আমরা বলি ওপেন সার্কিট ভোল্টেজ। দ্যাট ইজ আউটপুট ইজ ওপেন, লোড ইজ ওপেন, তখন আমার এখানে ভোল্টেজ কেমন থাকবে, আমার ইনপুট ইম্পিডেন্স কেমন হবে। আচ্ছা তুমি বলো তো, তোমার যে কনসেপ্ট যে ট্রান্সমিশন ইলেকট্রিক্যাল সার্কিট যদি আউটপুটে গিয়ে শর্ট হয়ে যায়, তাহলে আমার ইনপুটে শর্ট দেখাবে, আউটপুট ওপেন হয়ে গেলে ইনপুট ওপেন দেখাবে। দ্যাট ইজ ট্রু ফর লো ফ্রিকোয়েন্সি অর ডিসি সার্কিট। এই হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, যে কারণে এই অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ এই হাই ফ্রিকোয়েন্সি সবসময় তোমার আই অ্যান্ড ভি এই দিয়ে চলে না, এর মধ্যে থাকে ফিল্ড। ওই যে আউটপুট, ওইখানে কিন্তু ফিল্ড ইজ টেকিং প্লেস, ওখানে মিডিয়াম আছে, সেই মিডিয়ামটাকে তুমি ইগনোর করতে পারো না। বুঝে গেল? এইটাই হচ্ছে গল্প। এবং শুধু তাই নয়, যখন এই আমরা যেটা বলি কারেন্ট প্রপাগেট করছে, অ্যাকচুয়ালি কারেন্ট প্রপাগেট করে না, করে ওয়েভ প্রপাগেট, যার জন্য এর ফুল অ্যানালিসিসটা হয় ইন টার্মস অফ ওয়েভ। অ্যাকচুয়ালি এটা ওয়েভ প্রপাগেট করে, এবং ওয়েভ কখনো মেটালিক বডিতে এক্সিস্ট করে না, ওয়েভটা এক্সিস্ট করে তার সারাউন্ডিংসে, দ্যাট ইজ ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে যায়। এই সব ইন্টারেস্টিং পার্ট আমি সমস্ত পড়িয়েছি। তো যাকে তা আমার একটা শর্ট হলো ওপেন হলো, এটা তো বোঝা গেল। এখন তুমি দেখো যে এর কতগুলো মজা আছে। দুটো ইন্টারেস্টিং পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, যে আমি এই দুটো তো বেরোলো আমার, শর্ট সার্কিট আর ওপেন সার্কিট। এই দুটোকে যদি গুণ করে দিই কি হবে দেখো, এই দুটোকে গুণ করো, মাল্টিপ্লাই করো, কি দাঁড়ায়? Z0 স্কয়ার। সো ইট ইজ ওয়ান টেকনিক, যে টেকনিকের মধ্যে দিয়ে তুমি Z0 টাকে সুন্দর ক্যালকুলেট করে বার করে নিতে পারো। তুমি আর এমনি বার করতে পারবে না, ম্যানুফ্যাকচারার তোমাকে যা দিয়ে দিয়েছে সেটাই তোমার ইনফরমেশন। সো ইউ ক্যান ক্রস চেক ইট ইন ল্যাবরেটরি, ইউ ক্যান মেজার ইট বাই দিস মেকানিজম। তাহলে শর্ট সার্কিট আর ওপেন সার্কিট এই দুটোকে তুমি গুণ করে নিয়ে স্কয়ার রুট করলেই তুমি Z0 টা বার করে নেবে। So indirectly, by measuring, by determining short circuit voltage, short circuit impedance and open circuit impedance from the input, we can measure this. এখানে কত লেংথের লাইন হবে কিছু বলা নেই, সুতরাং it is in your hand. Now একটা কন্ডিশন হচ্ছে আমার ZL, আমি এতক্ষণ কি দেখলাম, হয় ওপেন হবে নয় শর্ট হবে। যদি সেটা না হয়ে এরকম হয়, ZL-টা Z0 হয়, আমি তোমাকে বলছিলাম, তুমি দেখো তো তোমার ইকুয়েশনটা তুমি তো লিখেছো, ZL-টাকে Z0 বসিয়ে দিয়ে দেখো তো কি হয়। তুমি চোখেই দেখতে পাবে, হাতে করতে হবে না, চোখে বসিয়ে দাও, লুক এট দি ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি কি দাঁড়ালো বলো? তার মানে ইনপুট ইম্পিডেন্স Z0 হবে। আমি তোমাকে একটু আগে বলছিলাম না, যে লোডটাকে যদি আমি Z0 দিয়ে রিপ্লেস করি, তাহলে ইনপুট ইম্পিডেন্সটা Z0 হয়ে যাবে। হ্যাঁ, তখন সব এক হয়ে গেল। এটাকে বলে ম্যাচড লোড, এটা হচ্ছে ম্যাচিং। এই কন্ডিশনে কোনো রিফ্লেকশন হবে না, লাইন যত মিসম্যাচ হবে তত লাইনে রিফ্লেকশন হবে, তাই তো হবে, তাই না? তোমার ম্যাচিং না হলে তো রিফ্লেকশন হবেই, পাওয়ারটা যাবে কোথায়? সেই জন্য ইঞ্জিনিয়ারদের কোনটা পছন্দ, ম্যাচ লাইন না আনম্যাচ লাইন? অলওয়েজ ম্যাচ লাইন। ম্যাচ লাইনে কি হবে, ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়ে যাবে। দ্যাট ইজ মাই ইন্টেনশন। আমি কখনো
চাই না যে আমার পাওয়ার আউট ইয়ের থেকে লোড এন্ড থেকে ফিরে আসুক। আমি অ্যান্টেনাকে ফিট করছি, এত কষ্ট করে আমি সিগন্যাল জেনারেট করেছি, এত কষ্ট করে আমি গান বাজাচ্ছি বা ভিডিও দেখাচ্ছি, সেটা যদি অ্যান্টেনা থেকে ফিরে আসে, so that is my discredit. So it is called matched load. লোড যদি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের সঙ্গে সমান হয়, দ্যাট ইজ দ্য আইডিয়াল থিং। সেটা না সেটা হলে পরে ইনপুটও তাই হবে, ইনপুট ইম্পিডেন্সও তাই হবে। এই দেখো রিফ্লেকশন কোএফিশিয়েন্ট 0 আর রিফ্লেকশন কোএফিশিয়েন্টের সঙ্গে আছে VSWR, দ্যাট ইজ ইকুয়াল টু 1। ওটা পরে হবে, এখন আমরা এটা দেখি। এই দেখো গ্রাফিক্যালি যদি তুমি বসাও, তুমি যদি এই যে শর্ট সার্কিট জেড ইকুয়াল হ্যান্ডটা কোথায় চলে গেল, এরকম হলো কেন জানি না, ইকুয়াল টু tan, ও ইট ইজ ইকুইভ্যালেন্ট টু tan বিটা এল। ইকুইভ্যালেন্ট টু মানে ইট ইজ ভ্যারিং অ্যাজ tan বিটা এল। আমি এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা কিছু দিইনি, ইট ইজ আ ফাংশন অফ tan বিটা এল। তুমি জানো tan বিটা এল তো আর্গুমেন্ট, tan থিটা কিরকম ভ্যারি করে এইভাবে। তো বিটা এল, ইফ আই প্লট বিটা এল এগেইনস্ট বিটা এল, তাহলে π/2 পাই 3π/2 এর এইভাবে ভ্যারি করবে। আচ্ছা এইবার তুমি যদি দেখো, তাহলে তুমি কিছু বুঝতে পারছো যে আমি বিটা এল চেঞ্জ করে আমি কি পেতে পারি। আমি ট্রান্সমিশন লাইনটা থেকে একটা শর্ট সার্কিটের ট্রান্সমিশন লাইন নিয়ে নিলাম, আমি একটা শর্ট সার্কিটের ট্রান্সমিশন লাইন নিলাম যার আউটপুটটা শর্ট করা আছে। এবারে বিটা এলটাকে আমি ভ্যারি করছি। বিটা এল কি করে ভ্যারি করবো? বিটা তো আমার হাতে। হোয়াট ইজ বিটা? বিটা মানে কি? 2π/λ। ল্যাম্ডা তো আমার হাতে, মানে ফ্রিকোয়েন্সি তো আমার হাতে, তাই তো? বুঝতে পারছি না কি সিগন্যাল যাচ্ছে তার থেকে তো বিটা বেরিয়ে আসছে। বিটা ইজ ইকুয়াল টু 2π/λ। ল্যাম্ডা মানে হচ্ছে আমার ওয়েভলেংথ, তার মানে এল। তার মানে এল চেঞ্জ করে আমি কি চেঞ্জ করতে পারি? ইম্পিডেন্স চেঞ্জ, ইনপুট ইম্পিডেন্স চেঞ্জ করতে পারি। 0 করতে পারি, ইনফিনিটিও করতে পারি, প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, আবার 0 হবে, আবার ইনফিনিটি হবে, আবার 0, আবার ইনফিনিটি। সো from this graph, from this knowledge, I can have any reactive value or any reactance আমি জেনারেট করতে পারি ইউজিং এ শর্ট সার্কিটেড ট্রান্সমিশন লাইন। অ্যাকচুয়ালি তাই করা হয়। হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে তোমার এল আর সি, লাম্পড এল এন্ড সি পাওয়া যায় না। Technologically, we realize it using the short circuited line, depending on its beta and L. বোঝা গেল? এই গ্রাফটা যেন একদম মুখস্থ থাকে। It is a ready graph. It is an universal graph. এবার দেখো যদি ওপেন হয়, so it varies as inverse of tan beta L. তাহলে মানে এটা হবে কমপ্লিমেন্টারি, তাই না? তাহলে এইখান থেকে এটা, তার মানে শর্ট ওপেন এই একই কার্ভ, শর্ট ওপেন এইভাবে চলবে। দ্যাট মিনস তোমাকে জানতে হবে এই কার্ভটা, তুমি সবসময় মাথায় রাখবে এই কার্ভটা, শর্ট ডটেড ওপেন, আর এটা হচ্ছে tan বিটা এল π/2, 2π/2, 3π/2, 4π/2। অথবা যদি এল বলো তো λ/4, 2λ/4, 3λ/4, 4λ/4। That's as simple as that. And this is universal. This is universal curve for any frequency, anything, whatever you do. হলো? এই খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে এ ধরনের প্রবলেম যা খুশি বলে দিলে তুমি সঙ্গে সঙ্গে সেটা সলভ করতে পারবে। এইগুলো অ্যাপ্লিকেশন আমি এক্ষুনি এর মধ্যে ঢুকতে জানি। তোমাকে যেটা আমার দেখাতে হবে সেটা হচ্ছে
রিফ্লেকশনের পার্টটা আমি মিসম্যাচের পার্টটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় আছে। এই দেখো এটা হচ্ছে একটা টিপিক্যাল এক্সাম্পল। একটা ওয়াল আছে, সেই ওয়ালের মধ্যে একটা ওয়েভ এসে পড়ছে, সেই ওয়ালের মধ্যে ওয়েভটা আইদার ট্রান্সমিট করে দিতে পারে, এটা করে ট্রান্সমিটেড প্লেন ওয়েভ, যদি এটা সেরকম মিডিয়াম হয়। যদি এটা একেবারে লোহার হয় বা কিছু হয় তাহলে রিফ্লেক্ট করে যাবে, অথবা যদি এটা কমপ্লিকেটেড মিডিয়াম হয় তাহলে পার্ট উইল বি ট্রান্সমিটেড এন্ড পার্ট উইল বি রিফ্লেক্টেড, তাই তো? এটা হচ্ছে সিম্বলিক, টিপিক্যাল ট্রান্সমিশন, রিফ্লেকশন অ্যান্ড transmission and reflection is a phenomenon, আর any propagating wave or incident signal is like this. This is also true in your transmission line. Dekho, here is the transmission line, this is incident wave, this is the wave at this load, and this is the reflected wave. তার মানে একটা পার্ট তাহলে লোড নিল, একটা পার্ট রিফ্লেক্টেড হয়ে চলে এলো। দিস ইজ দি জেনারেল হ্যাপেনিং। এটা আমার কাছে খুব এক্সপেক্টেড, আমি এটা চাই। আর আমার কাছে সব থেকে খারাপ হচ্ছে দিস পার্ট, আমি চাই না। কিন্তু I cannot avoid the reality. আমার লোড একদম 16 আনা সূক্ষ্মভাবে ম্যাচড হবে, এটা কখনো হয় না। বাট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, 100% অ্যাচিভ করতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমরা সবসময় পারি না। সো engineers always try to estimate that what amount of deflection is occurring. কি করে বুঝবো আমি? এই রিফ্লেকশন হলে পরে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাকে স্টাডি করলেই বোঝা যায়। দেখা যাক সেটা বলা আছে কিনা। দেখুন তো অঙ্ক, এই অঙ্ক দিয়ে কি হবে। এই দেখো, দেখেছো কি লেখা আছে? পড়ো, একজনকে পড়ো। আমি একটা ইনপুট ইম্পিডেন্স বার করছি, হ্যাঁ, এই এক্সপ্রেশনটাকে বসিয়ে দিয়ে বার করার চেষ্টা করছি। ও, এখানে তো আমি সেইগুলোকে ডিরাইভ করছি, আমি যে লাইন ইকুয়েশন, এই তো। এই দরকার নেই, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বার করতে হবে আমার রিফ্লেক্টেড ওয়েভ কত আর ইনসিডেন্ট ওয়েভ কত, এই হিসাবটা করলেই হয়ে যাবে, তাই তো? আমি যা দিলাম তার কত পার্সেন্ট ফিরে এলো, এই হিসেবটা করলে পরে আমার রিফ্লেকশন পার্টটা বেরিয়ে আসবে, দ্যাট ইজ রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার কারণ আমি দুটো ফেজার নিয়ে কাজ করছি বা দুটো ভেক্টর নিয়ে কাজ করছি। এই যে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট এট দি লোড এন্ড, ওই যে আমি এতক্ষণ অঙ্ক করেছি সেই অঙ্কগুলো থেকে আমি লোড এন্ডের রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা এভাবে বার করতে পারি, আমার সেটা দরকার নেই। এটা হলো আলটিমেট ইকুয়েশন হচ্ছে এটা কিন্তু মনে রাখবে 11 টাকা, ZL মাইনাস Z0 বাই ZL প্লাস Z0, এই ZL মাইনাস Z0 বাই ZL প্লাস Z, এই দিয়ে তোমার রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বেরিয়ে আসবে। এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তাহলে ZL এন্ড Z0 যদি সমান হয় তাহলে দেখো 0 হয়ে যাবে, তাহলে কোনো রিফ্লেকশন হবে না। এই হচ্ছে রিফ্লেকশন কোএফিশিয়েন্টকে আমরা কখনো দেখি ম্যাগ এন্ড ফাই, ইট ইজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি, বা আমি এক্সপোনেনশিয়াল ফর্মেও লিখতে পারি। এটা তুমি মনে রাখবে। এরপরে আমরা একটা, আচ্ছা, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট সবসময় হয় ম্যাক্সিমাম 1 হতে পারে, 1 এর বেশি তো হবে না কখনো। হ্যাঁ, 0 and 1 এর মাঝখানে হবে, হয় 0 হবে নয় 1 হবে। যদি পুরোটাই ফিরে আসে 1, যদি কিছু না ফিরে 0 হলো। কিন্তু লাইনকে ক্যারেক্টারাইজ করা হয়, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট চট করে ভাবে মাপতে পারি না। যে ফিজিক্যাল ফেনোমেননটা ঘটে
সেইটাকে বুঝতে হবে। এগুলো আমি এগুলো দরকার নেই। এই এই হচ্ছে ঘটনা। নাও এটা এটা আমি এটা দেখিয়ে দিই একটু। দেখো রেডটা কি লেখা আছে, পড়ো। চকলেটটা কি লেখা আছে? L2 আর মানে লেফট টু রাইট। তাহলে যেটা লেফট টু রাইট, আমি তোমাকে ভিডিওটা দেখবে তুমি এখন, লেফট টু রাইট যেটা যাচ্ছে সেটা বাঁ দিক থেকে ডান দিকে যাবে, হচ্ছে রিফ্লেক্টেড। দেখো একটা ফেনোমেনন কিরকম ভাবে তৈরি হয়, একটা একটা জিনিস ঘটবে, তো নজর করো। তুমি খুব ভালো করে ব্লুটা দেখো, ব্লুটা হচ্ছে যাচ্ছে আর রেডটা হচ্ছে ফিরছে। আবার দেখো যখন শুরু হবে, এই দেখো জেনারেট করুক আগে, হ্যাঁ ও জেনারেট করলো যখন লেফট থেকে, ওটা জেনারেট করলো ডান দিক থেকে, করতে 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 সেট ইন করে গেল। দেখলে সেট ইন করলো, দুটোই সেট ইন করলো। এর রেজাল্টেন্ট, এটা হচ্ছে দুটো ঘটনা ঘটছে, কিন্তু রেজাল্টেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। লুক এট দিস, এই এটা সেট সেট করতে একটু সময় লাগবে, দুটো পার্মানেন্ট রিজন সেটেল করে যাবে। এই এই সেট করে গেল, এটাকে বলে স্ট্যান্ডিং ওয়েভ। এবং এই স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটার থেকে আমরা বার করি ভিএসডব্লিউ, আর ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এই স্ট্যান্ডিং ওয়েভ রেশিও বলে দেবে আমার ডিফ্লেকশন হচ্ছে কি হচ্ছে না। রেশিও যত বেশি হবে তত বুঝতে হবে আমার স্ট্যান্ডিং ওয়েভ তত বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটাকে আমি কিভাবে ডিফাইন করি? স্ট্যান্ডিং ওয়েভ, এই স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটাকে আমি কিভাবে ডিফাইন করি, আমি সেই অঙ্ক, পুরো অঙ্ক কোষে বার করতে হয়। তোমরা এই দেখো, রিফ্লেকশন কোফিসিয়েন্টের সঙ্গে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা রিলেশন হচ্ছে এই S-1, S হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এই দেখো Vmax বাই Vmin, যে ভোল্টেজটা তৈরি হলো, ইউ বেটার নোট ফ্রম হিয়ার, এইখান থেকে লিখে নাও পুরোটা। দ্য ডেপথ অফ স্ট্যান্ডিং ওয়েভ, এটাকে বার করা হয় স্ট্যান্ডিং ওয়েভ রেশিও দিয়ে। তার Vmax বাই Vmin, যে স্ট্যান্ডিং ওয়েভ ভোল্টেজটা তৈরি হয় তার মিনিমাম আর ম্যাক্সিমাম ভোল্টেজের রেশিও থেকে বার করা হয়। যদি ফ্ল্যাট হয়ে যায় তখন কি হবে, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও থাকবে না, তাই তো? স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্নটা যদি ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট হবে, কখনো কখনো ফ্ল্যাট হবে, যখন ম্যাচ করবে তখন ফ্ল্যাট হবে। এবং আমি যদি Vmax Vminটাকে ইকুয়েশনে বসাই আমাদের ডেরিভেশনে, আলটিমেটলি আমার রিলেশনটা এই আসবে। তুমি এইটাও লিখে নাও, S = 1 প্লাস ম্যাগ রো 1 মাইনাস ম্যাগ রো, মানে রিফ্লেকশন কোফিসিয়েন্টের ম্যাগনিটিউড। এটাকেই তুমি সিম্পলিফাই করো, ইউ উইল গেট রিফ্লেকশন কোফিসিয়েন্ট ম্যাগনিটিউড ইকুয়াল টু S-1 by S+1. So equation 13 and 14 are equally important and mutually exchangeable. তুমি এটা থেকে ওটা যেতে পারো, ওটা থেকে এটা আসতে পারো। বোঝা গেছে? তার মানে the manifestation is standing wave ratio. এই ম্যানিফেস্টেশনটা দেখি আমি বুঝতে পারি যে আমার রিফ্লেকশন কোফিসিয়েন্ট কতটা তৈরি হয়েছে। কারণ আমি ইঞ্জিনিয়ার, আমাকে মাপতে হবে। আমি Vmaxটা মাপি, Vminটা মাপি, মাপার ব্যবস্থা আছে, মেপে আমি রিফ্লেকশন কোফিসিয়েন্টটা বার করে নিই। এই হচ্ছে গল্পটা। তাহলে একটা বোঝা গেল যে এটা সবসময় একের থেকে ছোট হবে, এটা সবসময় একের থেকে বড় হবে। তাহলে সব থেকে ভালো অবস্থা হচ্ছে 1, আর সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ইনফিনিটি। এই দুইয়ের মাঝখানে হবে। আচ্ছা, এবার দেখো ZL-টা যদি 0 হয়, দেখো কি হবে, তুমি নিজেই বার করতে পারবে। ZL মানে শর্ট হয়ে গেল, এটা ভালো না খারাপ? যদি বলো একটা ট্রান্সমিশন লাইন শর্ট করে দিলাম বা ওপেন করে দিলাম, ভালো না খারাপ? এটা হচ্ছে সব থেকে খারাপ অবস্থা। হ্যাঁ, হাইয়েস্ট লেভেল অফ মিসম্যাচ হচ্ছে আইদার ওপেন অর শর্ট।
তুমি দেখো করে কি আসছে, খুব খারাপ। মাইনাস হচ্ছে তার একটা সাইন, এবং তুমি যদি ভ্যালু অফ এস ইউ ডিটারমিন, তাহলে এস এর ভ্যালু হয়ে যাবে ইনফিনিটি, হতেই হবে, 1 হয়ে গেলে ইনফিনিটি হবে, রাইট? ওকে, প্যাটার্নটা কেমন হবে দেখতে বলো, দেখা যাক। আমার ভিডিও আছে কি তার না? ও এখানে অত প্যাটার্ন নেই, তোমার দেখে লাভ নেই, দাঁড়াও দেখি এইগুলো আর এত তোমার করে লাভ নেই। জেড ইকুয়াল টু 0, এটা আমরা দেখে নিয়েছি তো, জেড ইকুয়াল টু 0 হলে কি হবে। এই তো দেখলাম তো, জেড ইকুয়াল টু 0 হলে কি হবে। ও এই তো ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, তুমি এখানে দেখে নাও, এই হচ্ছে চেহারাটা হবে। জেড যদি 0 হয়, ভোল্টেজ এন্ড কারেন্ট কিভাবে রিলেটেড। ভোল্টেজ কারেন্ট কিন্তু সবসময় দেখো আউট অফ ফেজ না, তাহলে আমার যখন শর্ট, সেখানে ম্যাক্সিমাম কারেন্ট যাবে, ভোল্টেজটা মিনিমাম হয়ে যাবে। তাই হচ্ছে দেখো, ভোল্টেজ 0, লোড এন্ডে ভোল্টেজ 0, কারেন্টটা ম্যাক্সিমাম। এই হচ্ছে চেহারা। আমি সব মানে ম্যাথমেটিক্যালি সব দেখানো আছে, তোমার দরকার নেই ওগুলো। তাহলে এই হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন, যখন 0, একটা পার্ট 0 আর একটা পার্ট হচ্ছে সার্টেন ভ্যালু। এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটার কথা বলছে, V0 এর কথা বলছে, normalized with respect to 1. ওকে, তাহলে কারেন্ট এন্ড ভোল্টেজ রিলেশন ইজ লাইক দিস। এবার আমি আরেকটাতে যাই, যখন আমার ওপেন সার্কিটেড ভোল্টেজ, দেখো এখানে ক্যালকুলেট করো, এটা ওপেন সার্কিট যখন হবে, তুমি সব নিচে ZL নিয়ে এসো, দেখো এটা 1 হয়ে গেল, তার মানে highest level of reflection, and equally you will get infinity is infinity. এবার তখন তার চেহারা দেখো কি হবে। ওপেনে ভোল্টেজ ম্যাক্সিমাম, ওপেন হলে কারেন্ট, ওপেন এন্ডে কারেন্ট যায়, নো কারেন্ট, so dotted current is there. So current and voltage relation is like this. বাস এইটুকুই আজকে থাক, তোমাদের এরপরে ক্লাস আছে। ওকে। তোমাদের ক্লাস আছে, তোমরা করো। আর আমার ফোন নাম্বার তোমাকে দেওয়া আছে তো নাকি না, দাও নেই? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ, তো এরপরে যদি তোমরা মনে করো, আমাকে ফোন করে বলো যে স্যার এই সময় আমি আধ ঘন্টা 1 ঘন্টা আমাদের সময় আছে, একটু বসবো, বাট ডোন্ট টেক টু মাচ পেইন। আর এই পরীক্ষাটা যে আমি দেখে নেবো তোমরা কেমন লেখো, আমি খুব ছোট্ট সহজ সহজ প্রশ্ন করব, লেখার চেষ্টা করবে। কি লিখলে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ট্রাই টু রাইট অন ইউর ওন। বাকিটা তো আমি আছি, দেখে নেবো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওকে, চলো।